ওকে, আর কেউ কেউ কিছু বলতে চাও না? আমার নাম মোহাম্মদ ইরফান আলম। আমি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে পড়ি। আচ্ছা। সালামু আলাইকুম। আমার নাম মাহমুদ গালিব। আমি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমার নাম নামিয়া আজাদ, আমি হরিটকোনা ন্যাশনাল স্কুলের ক্লাস 9-এ পড়ি। আমার নাম সুমেরা তাজরিন। আমি গ্রেড 11-এ স্কলাস্টিকা উত্তরা। আসসালামু আলাইকুম। আমি ইফাজ আলম। আমি ক্লাস 5-এ পড়ি। এবং আমি একই স্কুলে পড়ি। আমি জাফর সাদিক, ক্লাস 9-এর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত। ওকে। আচ্ছা, আমাদের মনে হয় সবার পরিচয় পর্ব প্রায় শেষ, তাই না? নাকি কেউ বাকি আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি, বিকজ আজকে আমাদের হাতে সময় খুব বেশি নেই। ওকে। ওকে। সো আমাদের বেসিক্যালি যে ওয়ার্কশপটা এখন আমরা করছি সেটা হচ্ছে আমাদের 3 দিনের উপরে ওয়ার্কশপটা ডিজাইন করা হয়েছে। সো ফার্স্ট ডেতে আমরা শিখবো হচ্ছে মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন। বেসিক্যালি আমরা এখানে জানবো মেশিন লার্নিংটা কি, আমরা কি কি কাজে মেশিন লার্নিংটা ব্যবহার করি, এবং মেশিন লার্নিংটা আসলে আমাদের কেন দরকার। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমরা হচ্ছে কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, যে প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করবো। বেসিক্যালি আমাদের পাইথনের কোড করতে হবে। সো পাইথনের কোড গুলো আমরা কোথায় করব, কোথায় করলে আমাদের জন্য বেটার হয়, এবং কতগুলো প্ল্যাটফর্মে আমরা করতে পারি সেই সম্পর্কে একটা ধারণা নিব আমরা। আর আমরা কিছু আজকে পাইথনের বেসিক প্রোগ্রামিং শিখবো, যেরকম আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, কিছু পাইথনের হচ্ছে লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করব, যেগুলো আমাদের পরবর্তীতে মেশিন লার্নিং এর প্রবলেম সলভিং এর জন্য দরকার আছে। সো ডে টুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেটা জিনিসটা কি সেটা নিয়ে জানবো, এবং ডেটাটা আসলে কিভাবে আমাদের মেশিন লার্নিং এ সাহায্য করে সেটা নিয়ে একটু আমরা কাজ করব, এবং আমরা মেবি একটু প্রবলেম সলভ করব ডেটা নিয়ে কিছু। এবং ডে 3-তে থাকবে আমাদের যে মেশিন লার্নিং এর প্রবলেম গুলো দেওয়া থাকবে আমাদের ন্যাশনাল রাউন্ডে বা রিজিওনাল রাউন্ডে, সেই প্রবলেম গুলো কিভাবে সলভ করে আমরা ক্যাগেলে সাবমিট করতে পারি সেটা নিয়ে হচ্ছে একটা বিস্তার আলোচনা থাকবে। তবে কি বুঝতে পেরেছি, না কোনো কিছু রিপিট করতে হবে? এনি কোয়েশ্চেন? ওকে। আচ্ছা, তাহলে আমরা আগাচ্ছি সামনে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের কোশ্চেনটা আসে আসলে হোয়াট ইজ মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং আসলে কিছুই না, সেটা হচ্ছে আমরা মেশিনকে কিভাবে শিখাতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর মূল লক্ষ্য। সো মেশিনকে আমরা আসলে কিভাবে শেখাবো? আমরা তো মানুষ, আমরা তো হিউম্যান, আমরা শিখি কিভাবে? কোনো কিছু দেখে, বা আমাদের কোনো টিচার থাকে বা আমাদের কোনো মেন্টর থাকে তাদেরকে দেখে আমরা শিখি। ছোটবেলায় আমরা কি করি, আমাদের বাবা মা আমাদেরকে অনেক কিছু শেখায়, কিভাবে কথা বলতে হয় সেটা শেখায়, কিভাবে খাইতে হয় সেটা শেখায়, ইভেন আমাদেরকে নতুন নতুন জিনিস চেনানো শেখায়, যেমন এইটা হচ্ছে অ্যাপেল, এইটা হচ্ছে আহ লাইক বল, এইটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে বিমান। আমরা অনেক কিছু দেখে শিখি না? আমরা তো প্রথমেই তো জানি না যে জন্মের পরে যে এটা আসলে জিনিসটা কি। আমাদের বাবা মা আমাদেরকে শেখায় যে আসলে এই জিনিসটা হচ্ছে এই বস্তুটা, এই বস্তুটার নাম হচ্ছে এইটা, এইভাবে আসলে শেখায় আমাদেরকে। সো মেশিনকে আসলে এই সেম ভাবে আমরা শেখাবো, বাট মেশিনকে শেখানোর যে ওয়েটা আছে সেটা একটু ভিন্ন। মানুষকে যেরকম বললে আমরা সেটা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আসলে আমরা এই জিনিসটাকে এইভাবে চিনবো, বাট মেশিনকে বোঝানোর জন্য আমাদের কিছু কোড লিখতে হবে, মানে কোডের মাধ্যমে বুঝাইতে হবে। মেশিন তো আর মানুষের ভাষা বোঝায় না, সে বোঝে হচ্ছে মেশিনের ভাষা। তো সেই জন্য আমরা মেশিনের কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে মেশিনকে আমরা শিখাইতে পারি। সেটার মাধ্যমে সে কি করতে পারে, মানুষের যেই আমরা যে কাজগুলো করে থাকি বা আমরা সারাদিনে হচ্ছে অনেক অ্যাক্টিভিটি গুলো করে থাকি, সেটা হচ্ছে মেশিনের দ্বারা যাতে আমরা করতে পারি, সেই জন্য আসলে মেশিনকে লার্ন করানোর আহ, চেষ্টাটা আসলে হয়ে থাকে। আচ্ছা, মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে আমাদের যে রিজিয়নটা আছে সেখানে হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজ মেশিন লার্নিং, একটা হচ্ছে সেমি সুপারভাইজ মেশিন লার্নিং, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো আমরা ফার্স্টে যদি আসি সুপারভাইজ মেশিন লার্নিং, এখানে হচ্ছে আসলে আমাদেরকে মেশিনকে বলে দেওয়া হয় কিছু ডেটা দিয়ে যে আমার এই ডেটাগুলো হচ্ছে এই জিনিস। যেমন এখানে দেখো বলা আছে, আমি হচ্ছে মেশিনকে কিছু স্কোয়ার দিচ্ছি, কিছু ত্রিভুজ দিচ্ছি,
তারপরে এখানে কিছু দেখো হেক্সাগন, এরকম অনেক ধরনের বস্তু দিচ্ছে এবং বলে দিচ্ছি যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা সার্কেল, এটা ট্রায়াঙ্গেল, এটা হেক্সাগন। সো আমরা হচ্ছে মেশিনকে আগে থেকে বলে দিচ্ছি যে এই জিনিসগুলো বা এই সার্কেল গুলো এটা হচ্ছে এই নামে তুমি হচ্ছে শিখবা। সো আমরা যখন মেশিনটাকে এই নামে এই বস্তুগুলোকে শেখাবো, তখন যখন আমি টেস্ট ডাটা বা পরবর্তীতে যে কোনো ধরনের শেপ তাকে দিব, সে তখন কি করতে পারবে, খুব ইজিলি সেটাকে প্রিডিক্ট করতে পারবে, হ্যাঁ আমাকে যে শেপটা দেওয়া হয়েছে, আমি যে শেপ গুলো দেখে শিখেছি তার সাথে মিল পেয়েছি এবং এই জিনিসটা হচ্ছে এইটা। যেমন দেখো, আমি এখানে টেস্ট ডাটা হিসেবে সার্কেল একটা ট্রায়াঙ্গেল দিয়েছি। তো সে কিন্তু আগেই শিখেছে যে আমার কাছে ট্রায়াঙ্গেলের শেপটা হচ্ছে এরকম, রেক্টেঙ্গেলের শেপটা এরকম। তো সে তার সাথে সে কি করেছে, একটু করে মিলিয়ে দেখেছে, দেখার পরে সে দেখো এটা বলে দিয়েছে যে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে সার্কেল। অলরাইট। আচ্ছা, একটু রেসপন্স করো। আমি যদি ফার্স্ট বলে থাকি তাও রেসপন্স করো, বা যদি আবার বুঝাইতে হয় সেটাও রেসপন্স করো একটু। আমি বুঝি না, আমাকে আবার একটু পুরোটা বুঝিয়ে দিবেন? সুপারভাইজ মেশিন লার্নিং। জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে আসো আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে শিখি। এই যে আমি ফার্স্টে বলেছিলাম না যে আমরা শিখি কিভাবে, আমরা শিখি হচ্ছে আমাদের বাবা মায়ের কাছ থেকে বা মেন্টরের কাছ থেকে। তো ধরো তোমার বাসায় একটা বেবি আছে যার বয়স 2 বছর। তো তুমি যদি তাকে আহ কিছু ফুড শিখাইতে যাও, তুমি কিভাবে শিখাবা? ফার্স্টে একটা ফ্রুট নিবা, মনে করো সাপোজ তোমার পাশে একটা অ্যাপেল আছে। তুমি অ্যাপেলটা নিবা, নেওয়ার পরে বলবা দেখো এটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলটা দেখতে কেমন, গোল হয়, তার কালার হইতে পারে সবুজ, তার কালার হইতে পারে কমলা, তারপর তার কালার লাল হইতে পারে। তো এইভাবে তুমি একটা অ্যাপেলকে চিনাবা। তারপর একটা ব্যানানা নিবা, ব্যানানা নিয়ে বলবা দেখো এটা হচ্ছে ব্যানানা, ব্যানানাটা হচ্ছে লম্বা, এটার কালার হচ্ছে হলুদ বা সবুজ। তারপরে তুমি একটা অরেঞ্জ নিতে পারো, অরেঞ্জের শেপ তুমি দেখাইলে অরেঞ্জের কালার এরকম হয়। অরেঞ্জের উপরে যেই আহ খোসাটা থাকে সেটা আমরা ছিলতে পারি। তো এই যে অনেকগুলো অ্যাট্রিবিউটের মাধ্যমে তুমি শিখাইলা না, লেভেল, আমরা এটা হচ্ছে যে মেশিন লার্নিং এর ভাষায় বলি লেভেল। তো তুমি এই যে অনেকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে তুমি বাচ্চাটাকে শিখাইলা যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে অ্যাপেল, এই জিনিসটা অরেঞ্জ, এই জিনিসটা ব্যানানা। সো মেশিনকে আমরা ঠিক সেইভাবে বলে দেবো। সাপোজ আমি মেশিনকে শেপ শিখাইতে চাই, এখানে যে উদাহরণটা দেওয়া আছে, আমি শেপ শিখাইতে চাই। তো এখানে আমি শেপ দেওয়ার সময় বলে দিয়েছি, ছবি দেওয়ার সময় যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই যে চার কোণা যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। গোল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সার্কেল। তারপর যেটা তিন কোণা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আর এই যে এখানে যেটা হচ্ছে যে একটু ছয় ভুজওয়ালা সেটাকে বলা হচ্ছে হেক্সাগন। সেই যে মেশিনকে যে শিখালাম সে কিন্তু তখন নিজে নিজে আইডেন্টিফাই করতে পারলো যে আমার এই শেপটার নাম হচ্ছে এইটা, বা এইটাই হচ্ছে এই শেপ। তো তারপরে যখন আমি মেশিনকে নতুন কোনো শেপ দিলাম যেটা আমার এই টেস্ট ডাটাতে ছিল না, মানে আমি নতুন কিছু দিয়েছি, তখন কিন্তু সে কি করবে জানো, আগের শেপের সাথে কম্পেয়ার করে দেখবে আসলে যে আমার শেপটার সাথে কোনটার মিল আছে। যেমন এই টেস্ট ডাটার মধ্যে দেখো এখানে কিন্তু কোনো কিছু লেবেল করা নেই, মানে বলা নাই যে এটা কোন শেপ, এটা কিন্তু ট্রায়াঙ্গেল। তখন এ কি করবে জানো, এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে ওর যে এই যে শিখিয়েছি আমি যে ডেটা দিয়ে, সেই ডেটার সাথে কম্পেয়ার করবে। যেমন আমরা করি ওই যে বাচ্চাকে তুমি শিখিয়েছো যে ব্যানানাটা হয় লম্বা হলুদ কালার। তো বাচ্চা তখন কি করবে, তার সামনে যদি অন্য কোনো কালারের কলা থাকে বা বাইরে কোথাও যদি সে কলা দেখতে পায়, তখন সে মেমোরাইজ করবে যে হ্যাঁ আমার আম্মু তো শিখিয়েছিল যে এরকম হলুদ কালার একটা লম্বা কিছু আমি যদি দেখি তাহলে এটা হবে ব্যানানা। সে এইভাবে কম্পেয়ার করবে তার মেমোরির সাথে বা তার হচ্ছে যে ডেটাটা ট্রেন করা হয়েছে তার সাথে। তো কম্পেয়ার করার পরে সে কি করবে, সেই ডেটাটাকে সে যদি কম্পেয়ার করে মিল পায় তখন সে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করবে সেই তোমার লেভেলের অনুযায়ী। যেরকম এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হিসেবে সে আইডেন্টিফাই করেছে, আর নিচেরটা করেছে হচ্ছে সার্কেল দ্বারা। তো এইভাবে বেসিক্যালি আমরা মেশিনকে শিখাইতে পারি। আগে আমরা কিছু তাকে ডেটা দিব, সেটা হতে পারে লেভেল ডেটা বা আনলেভেল ডেটা, এবং সে সেটাকে নিজের যে মেমোরিটা থাকে তার মধ্যে সে রেখে দিবে। সে সেটাকে পরবর্তীতে যদি আমরা নতুন করে শেপ দিই বা নতুন ডেটা দিই, সেটার সাথে কম্পেয়ার করে একটা আমাকে রেজাল্ট দেবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আর কোনো কনফিউশন আছে কারো? চ্যাটে দেখতে হবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, সবে বুঝতে পেরেছি তাহলে। ওকে। সো সুপারভাইজ মেশিন লার্নিং গেল, এবার যাই আমরা হচ্ছে আনসুপারভাইজ। আচ্ছা, আনসুপারভাইজ মানে আমি তো বুঝতেই পারছি এটা হচ্ছে সুপারভাইজার সম্পূর্ণ বিপরীত। সেখানে হচ্ছে আমার ডেটাতে কোনো লেভেল দেওয়া থাকবে না, বা আমি বলে দিব না যে আসলে এই শেপটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা এই শেপটা হচ্ছে সার্কেল বা এই শেপটা হচ্ছে হেক্সাগন। তাহলে মেশিন তাহলে বুঝবে কিভাবে, আমি তো তাকে কিছু বলে দিই নাই। সাপোজ তুমি হচ্ছে নতুন কোনো জায়গাতে গিয়েছো যেখানে দেখলে অনেক নতুন বস্তু যেটা তুমি এর আগে কখনো দেখোই নাই, তুমি বুঝবা কিভাবে এটা কি?
বুঝার কোনো ওয়ে আছে? এক্সপিরিয়েন্স। স্যার। না, এক্সপিরিয়েন্স তো নাই। তুমি, আমি বললাম কি, তুমি সবকিছু নতুন দেখতেছো। সাপোজ তুমি মার্সে চলে গেছো, মার্সে যাওয়ার পরে ওখানে দেখলাম নতুন নতুন উদ্ভিদ, নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছ। তুমি বুঝবা কিভাবে কোনটা কি? স্যার বুঝতে না পারলেও ওগুলো যে আলাদা আলাদা জিনিস সেটা তো আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, এই তো আমার হচ্ছে প্রিভিয়াস, নট অনলি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমরা করতে পারি কি জানো, কিছু ছোট ছোট এনটিটি আমরা ভাগ করে নিতে পারি। এইখানে খেয়াল করে দেখো, আমার এখানে কয়টা সার্কেল আছে? দুইটা। হেক্সাগন আছে দুইটা। তারপর এখানে ট্রায়াঙ্গেল আছে দুইটা। এখানে আবার হচ্ছে যে তোমার স্কোয়ার আছে দুইটা। তো এই এরা করে কি জানো, তখন হচ্ছে এরা এই একটা হচ্ছে স্যাম্পল নিবে। সাপোজ ধরো এই সার্কেলটা সে নিল, নেওয়ার পরে সে এটাকে আইডেন্টিফাই করলো, আচ্ছা সার্কেল, এটা একটা নিলাম, আমি তো জানি না এটা সার্কেল। ধরে নিল সে এটা হচ্ছে সার্কেল। তো সার্কেলের এন্টিটি গুলা কি? সে হচ্ছে গোল হইতে পারে, তার হচ্ছে আশেপাশে কোনো হাত থাকবে না বা ভুজ থাকবে না। সো এ যখন এটাকে আইডেন্টিফাই করতে পারছে, তো এটাকে হচ্ছে একটা লেবেল দিয়ে দিল। সাপোজ সে ধরে নিল এটা হচ্ছে ওয়ান। তখন সে কি করবে জানো, এই ওয়ানের সাথে কম্পেয়ার করে দেখবে সেম শেপের বা সেম এন্টিটির আরো কোনো বস্তু আছে কিনা। তখন সে মিলাই মিলাই দেখবে, হ্যাঁ এই আমি আরেকটা পাইছি। সো এটা হচ্ছে সেম হবে, লেভেল লেভেল ওয়ান। তারপর হচ্ছে যে সে ত্রিভুজটাকে নিল বা ট্রায়াঙ্গেলটাকে নিল, তখন সেটাকে সে হচ্ছে যে তার এন্টিটি গুলো খুঁজে বের করার চেষ্টা করলো, যে তার বৈশিষ্ট্য গুলা কি। তার তিনটা হাত থাকে, তার শেপ এইরকম হয় বা তার দেখতে এরকম হয়। তো এটাকে তখন সে আরেকটা লেভেল করলো। লেভেল করার পর সে করলো কি, সে হচ্ছে এটার সাথে আবার মিলিয়ে দেখলো যে আমার সেম এন্টিটির ডেটা আর আছে কিনা। তো সে তখন এখানে আবার মিলিয়ে দেখলো, দেখার পরে দেখলো হ্যাঁ আমার তো আরেকটা শেপ আছে এরকম। তো দেখো এখানে এইভাবে শেপ গুলা মিলিয়ে মিলিয়ে সে কিন্তু আলাদা একটা জায়গায় সবগুলাকে ক্লাসিফাই করতে পেরেছে। তো এই জিনিসগুলো হয় কি জানো, সে হচ্ছে নিজে নিজে শিখার ট্রাই করে বা নিজে নিজে এন্টিটি গুলা ভাগ করে নেয়, যে আমার এই বৈশিষ্ট্যগুলা যে বস্তুতে পাবো সেই বস্তুটা কিন্তু আমার এই জিনিসটা হবে। তো খেয়াল করে দেখো, আমার আগে যেটা ছিল সুপারভাইজ লার্নিং, সেখানে হচ্ছে আমরা লেবেল ডাটা দিয়েছি। নতুন কোনো ডাটা দিলে সেই লেবেলের সাথে সে কম্পেয়ার করে আমাকে ডাটার অ্যান্সার দিয়েছে যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে সার্কেল। আনসুপারভাইজে কি হচ্ছে, আমার কিন্তু লেভেলটা থাকতেছে না, বাট আমি কিন্তু সেম অ্যামাউন্টের ডাটা আইডেন্টিফাই করতে পারছি। যেরকম আমি কিন্তু একটা স্কোয়ারকে আইডেন্টিফাই করতে পারছি, সার্কেলকে আইডেন্টিফাই করতে পারছি, উইদাউট এনি লেভেল বা উইদাউট এনি তোমার হচ্ছে ডিসক্রিপশন অফ দ্যাট পার্টিকুলার শেপ। সো এইটা কিন্তু আমরা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে ফেলতে পারি, বিকজ এখানে আমরা লেভেল ছাড়াই মেশিনকে নিজে নিজে এনটিটির মাধ্যমে ডেটা গুলোকে সর্ট আউট করতে পেরেছে। এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আচ্ছা। এইখানে আছে কিছু হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং, যেটা থার্ড পোর্শনের মধ্যে পড়ে, যেটা হচ্ছে কাইন্ড অফ আমরা যে সুপারভাইজ লার্নিং বা আনসুপারভাইজ লার্নিং যেটা দেখলাম, সেটা হচ্ছে মিক্সড আপ। এখানে কি হয়, এখানে কিছু তোমার লেভেল ডেটা থাকে এবং কিছু আনলেভেল ডেটা থাকে। সো এখানে দেখো বলা আছে অরেঞ্জ হচ্ছে এটা, ব্যানানা হচ্ছে এটা, বাট অ্যাপেলের কিন্তু কোনো লেভেল দেওয়া নাই। মানে এটাকে মেশিনকে বলে দেওয়া হয় না যে এই শেপটা হচ্ছে অ্যাপেল। তো সে কি করবে, শিখবে কিভাবে? তখন সে কি করে যেন, এই যে সুপারভাইজ লার্নিং এর যে লার্নিং মেথডটা ছিল না, যে আমি হচ্ছে লেভেল যেটা দেওয়া আছে অরেঞ্জ, সেটার সাথে সে কি করে, এই বস্তুটার হচ্ছে এনটিটি ম্যাচ করে সেটার সাথে হচ্ছে কম্পেয়ার করে আমাকে একটা অ্যান্সার দেয়। তো সে ফার্স্টে করে কি, এই যেই লেভেল এন্ড আনলেভেল ডাটা আছে তার মধ্যে লেভেল ডাটাকে সে খুঁজে বের করে, যে আচ্ছা অরেঞ্জ হচ্ছে আমার অরেঞ্জ কালার হবে, গোল হবে, ব্যানানা হচ্ছে একটু লম্বা টাইপের হলুদ কালার। সে যখন এটাকে পার্টিকুলারলি আলাদা করে ফেললো, তখন সে যেই জিনিসটা চেনে না সেটাকে আলাদা করা খুব সহজ হয়ে গেল না? ধরো এই জিনিসগুলোকে সে চিনে ফেলেছে, অরেঞ্জ এর হচ্ছে ব্যানানা, তো থাকে কি তখন অ্যাপেল। তখন সে, তুমি যদি নতুন কোনো ডেটা দাও বা অ্যাপেলকে দাও, দিয়ে যদি বলো যে বলো এই জিনিসটা কি, তুমি চিনতে পেরেছো, তখন করে কি জানো, সে আগে সর্ট আউট করার চেষ্টা করে যে এটাতে কোনো লেভেল আছে কিনা বা লেভেল ওয়ালা ডাটার সাথে এর কোনো ম্যাচ আছে কিনা। তো খেয়াল করে দেখলো না, আমার তো লেভেল ওয়ালা ডাটার সাথে কোনো ম্যাচ নাই, বিকজ আমার লেভেল ওয়ালা ডাটা ছিল অরেঞ্জ এন্ড ব্যানানা। তাহলে এটা কি? সো তখন দেখলো সে যে হ্যাঁ আমার আনলেভেল ডেটার সাথে ম্যাচ আছে। সো আনলেভেল ডেটার সাথে ম্যাচ করলো, করার পরে সে হচ্ছে এটাকে আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করলো যে এটা কি। তো এখানে বলা হচ্ছে যে অ্যাপল, তো আমি তো বলে দিই না আসলে এখানে অ্যাপল, তাহলে সে কিভাবে বুঝলো এটা অ্যাপল? আমি তো বললাম যে তুমি হ্যাঁ আইডেন্টিফাই করতে পারছো এটা আলাদা একটা বস্তু, এবং এই বস্তুটা হচ্ছে আমার ডেটার মধ্যে তিনটা পাইছি, বাট জিনিসটা যে নামটা সেটা কি, কিভাবে বুঝলো সে? তো সেমি সুপারভাইজ মডেল যেটা মানে আমরা ইউজ করি, সেটাতে তোমার কিছু প্রি ডিফাইন হচ্ছে অ্যালগোরিদম থাকে, যে অ্যালগোরিদম গুলাকে আগে থেকে আমরা শিখিয়ে থাকি কিছু ডেটা দিয়ে। সেটা লটস অফ ডেটা হইতে পারে, মানে এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, যেটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি করি না। আমরা হচ্ছে জাস্ট লাইব্রেরি ফাংশন ইউজ করে কাজগুলো করি। তো তখন করে কি জানো, লাইব্রেরি ফাংশনের মধ্যে যতগুলো এন্টিটি আছে সেগুলোর সাথে একটু ইয়ে করে, মিলিয়ে দেখার ট্রাই করে যে আসলে এইখানে আমি কোনোটার সাথে ম্যাচ পাই কিনা। তো
সেই মিলিয়ে দেখতে দেখতে যদি কোনো এন্টিটির সাথে সেই মিলটা পায় তখন সেটাকে আইডেন্টিফাই করতে পারে ইটস অ্যান অ্যাপল অর ইটস অ্যান অ্যানাদার কাইন্ড অফ ফ্রুটস, যেটা হচ্ছে আমাদের এখানে লেবেল করা নেই। বুঝতে পারছি এটা সবাই? জি স্যার। ইয়েস ওকে। স্যার। তাহলে হচ্ছে আমরা লাস্ট যেই মেশিন লার্নিং মেথডটা আছে সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং আসলে। সো এটার মাধ্যমে কি হয় জানো, এটা হচ্ছে কাইন্ড অফ বলা চলে যে শিখতে শিখতে জানা, কাইন্ড অফ যে আমি এই জিনিসটা জানি না আসলে জিনিসটা কি, বাট আমি হচ্ছে শিখতে শিখতে জেনেছি। তো এখানে দেখো আমার কিন্তু অনেক ধরনের ডেটা আছে বা এখানে অনেক ধরনের শেপ আছে। তো এখানে দেখো স্কোয়ার আছে কিছু, আবার কালার কিন্তু আবার ভিন্ন ভিন্ন আছে। তারপর এখানে ছোট 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 কিছু জিনিস দেওয়া আছে যেটা আমিও জানি না কি, জাস্ট অনলাইন থেকে কালেক্ট করেছি। সো এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট বেসিসে শিখে। তো সাপোজ মনে করো যে আমার হচ্ছে যে এখন অটোমেটেড গাড়িগুলো দেখি না রাস্তায় অনেক জায়গায়, বিশেষ করে দেশের বাইরে চলে, চায়নাতে দেখবা যে অটোমেটেড বাস চলতেছে এখন, বা ট্যাক্সি গুলো চলতেছে। ইভেন টেসলাও দেখলাম তোমার অটোমেটেড কার নিয়ে আসছে। সো এদেরকে যখন ট্রেন করা হয় তখন কিন্তু আমাদেরকে অনেকগুলো ডেটা দিয়ে ট্রেন করা হয় ইন হাউসে। সাপোজ মনে করো একটা গাড়িকে আমি অটোমেট করতে চাই, তখন আমি তাকে কি করব, আমি হচ্ছে আমার যে ল্যাবটা আছে সেই ল্যাবটাতে আমি তার যেই মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে তাকে অনেক কিছু শেখাবো, যে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে গাড়ি। তুমি যখন চলবা তোমার সামনে এরকম অনেক কিছু আসতে পারে, মানুষ আসতে পারে, গাড়ি আসতে পারে, বস্তু আসতে পারে। সো এগুলো দেখে হচ্ছে তুমি কি করবে, তুমি তোমার হচ্ছে যে এই আইডেন্টিফাই করবে এবং সেই অনুযায়ী তোমার যে কমেন্টটা দেওয়া আছে, তুমি ব্রেক করতে পারো, তুমি সরে যেতে পারো, তুমি ডানে বামে যে কোনো জায়গায় যেতে পারো, স্পিড কম বেশি করতে পারো। ঠিক আছে, বাট কথা হচ্ছে আমি তো এটা ল্যাবে তাকে শিখিয়েছি, বাট আমি যখন এই গাড়িটাকে রাস্তায় নিয়ে যাব তখন সে কিভাবে শিখবে? সাপোজ আমি বলে দিয়েছি হ্যাঁ তোমার সামনে যদি এরকম একটা বস্তু দেখতে পাও সেটাকে তুমি মানুষ হিসেবে আইডেন্টিফাই করবে, বাট সে গাড়ি নিয়ে রাস্তায় নামলো, নামার পর দেখলো একটা পান্ডা কস্টিউম পরে একটা লোক রাস্তায় হাঁটছে। তো তখন সে কিভাবে আইডেন্টিফাই করবে? এটা আইডেন্টিফাই করা অনেক কঠিন না? বা দেখা যাচ্ছে যে অনেক টাইমে থাকে না যে আমাদের জামা পোশাক আশাক পরে থাকি, আমরা রেইনকোট পরে থাকি, মাথায় ছাতা নিয়ে থাকি, সেটাকে সে আইডেন্টিফাই করবে কিভাবে? আমি তো সেভাবে শিখাইনি, আমি জাস্ট একটা মানুষকে শিখিয়েছি, মানুষের ইমেজ দিয়ে শিখিয়েছি। তখন করে কি জানো, সে হচ্ছে যে ইনভায়রনমেন্ট বেসিসে যেটা লার্নিং এর কথা বললাম, সেই ইনভায়রনমেন্টের মধ্যে যে আশেপাশে যে ইনভায়রনমেন্ট আছে সেটাকে অ্যানালাইসিস করে। সাপোজ পুরো এটাকে সে স্ক্যান করে, করার পরে সে সেখানে দেখতে পায় যে আমার হ্যাঁ গাড়িগুলো আছে কিনা, হ্যাঁ গাড়িগুলো আছে, সামনে মানুষ আছে কিনা, মানুষগুলো আছে। মানুষ যখন সে আইডেন্টিফাই করতে পারে তখন তার সাথে সে মিলিয়ে দেখে আমার যেই প্রিভিয়াস ডেটা গুলো আছে তার সাথে আমি মিল পাই কিনা। যদি সে মিল পাই, ইজিলি তো আইডেন্টিফাই করতেই পারে, তখন সে একটা রিওয়ার্ড পায়। এই যে এখানে দেখো লেখা আছে রিওয়ার্ড। তো আমি একদম পারফেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছি যেটা আমাকে শেখানো হয়েছে আগে, এটা মানুষ। আমি রাস্তায় মানুষ দেখে মানুষকে চিনতে পেরেছি। বাট যদি আমি চিনতে না পারি তখন আমি কি করব? তখন সে কি করে, তখন সে হচ্ছে তার স্টেট হচ্ছে অ্যানালাইসিস করেছে, এটার স্টেট কেমন, এটা দেখতে কেমন, এটা শেপটা কেমন। মানুষের আকৃতি তো আসলে মানুষের কাছাকাছি হবে, একদম পুরো ডিফারেন্ট হবে তা না। সে পান্ডার কস্টিউম পরে থাকুক, সে মাথায় ছাতা নিয়ে থাকুক, বা সে একটা রেইনকোট পরে থাকুক। তো তখন কি করে, তার স্টেটটা দেখে তখন সে অ্যানালাইসিস করে যে হ্যাঁ আমার এই এই এন্টিটিটা এই বস্তু থেকে আমি পেয়েছি। তো এই বস্তুটা যে হচ্ছে আমি এন্টিটি গুলো পাইলাম সেটা তখন আমি অ্যালগোরিদমে ফেল, আমার যে আগের অ্যালগোরিদম গুলো ছিল সুপারভাইজ বা আনসুপারভাইজ। চলো তুমি হচ্ছে আনসুপারভাইজ হচ্ছে অ্যালগোরিদমের মধ্যে তুমি ফেলে দিলে, দেওয়ার পরে সেখানে তুমি এন্টিটির সাথে ম্যাচ করলা 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 করার পরে তুমি হঠাৎ করে আইডেন্টিফাই করতে বলা হ্যাঁ এটা হচ্ছে মানুষের অনেক কাছাকাছি হিসেবে যায়। তখন সে যখন আইডেন্টিফাই করতে পারলো যে হ্যাঁ এটা মানুষের কাছাকাছি বা মানুষ, তখন সে ওটাকে মানুষ হিসেবে ধরে নিবে। নেওয়ার পরে সেটা হচ্ছে বেস্ট অ্যাকশন, বা যেটা তুমি হচ্ছে তাকে বলে দিবা যে হ্যাঁ তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তোমার বেস্ট অ্যাকশন যেটা আমরা দিয়ে দিব, সেই অ্যাকশনটা তুমি এক্সিকিউট করবে। সো এই যে একটা প্রসেস, ইনভায়রনমেন্টের মধ্যে গেলাম, নতুন জিনিস দেখলাম, দেখে আমার প্রিভিয়াস যেই ইয়েটা ছিল, ডেটাটা ছিল, তার সাথে আমি কম্পেয়ার করলাম, করার পরে আমার যেটা মনে হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে বেস্ট আমার সলিউশন হতে পারে, বেস্ট সলিউশনটা তাকে দিলাম। দেওয়ার পরে আমি সেটার হচ্ছে একটা আউটপুট এখানে দেখাতে পারি, যেমন এই যে শেপের কথা বলা হয়েছে, শেপ গুলো আলাদা দেখিয়েছে, কালার গুলো আলাদা দেখিয়েছে। তো এইভাবে আসলে এই রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে শেখানো হয় একটা মেশিনকে। একটা ইনফারেন্টের মধ্যে মধ্যে সে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা গুলা ম্যাচ করে তার প্রিভিয়াস অ্যাকশনের সাথে। বুঝতে পেরেছে এটা? ইয়েস Yeah. স্যার। ওকে। কথাগুলো তোমাদের অনেক আস্তে শোনা যাচ্ছে, এখন আমার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানি না, আমার হচ্ছে ইন্টারনেটে একটু প্রবলেম দেখা গিয়েছে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে ভিডিওতে কি আনসুপারভাইজ সেমি সুপারভাইজ আর রিইনফোর্সমেন্ট লার্নিং প্রবলেম আসবে কি না। আচ্ছা, তোমাদের হচ্ছে বেসিক্যালি
ন্যাশনাল এবং রিজিওনাল দুইটা রাউন্ড হবে। সো দুইটা রাউন্ডের মধ্যে আমাদের হচ্ছে ন্যাশনাল যে রাউন্ডটা হবে সেটাতে হচ্ছে তোমার যে কোনোটাই থাকতে পারে, কম্পিউটার ভিশনের উপরে প্রবলেম থাকতে পারে, যেখানে সুপারভাইজ আনসুপারভাইজ সেমি সুপারভাইজ সবগুলোই লাগতে পারে। এবং আরেকটা থাকবে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে, যেটা হচ্ছে তোমার হচ্ছে টেক্সট বেসিসে হয়ে থাকে, যে আমরা টেক্সট কে কিভাবে মেশিনকে চেনাবো। আর কিছু পাইথনের প্রবলেম সলভিং প্রবলেম গুলো থাকবে, বেসিক পাইথন, নামপাই, তারপর পান্ডাস, ফাংশন, এগুলো নিয়ে হচ্ছে যে তোমার একটু ইয়ে থাকতে হবে, নলেজ থাকতে হবে। আর তোমার রিজিওনাল যেই হচ্ছে কম্পিটিশনটা থাকবে, যেটার মাধ্যমে আসলে তোমরা বাছাই হয়ে ভিডিও ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবা, সেইটাতে আসলে তোমার ম্যাক্সিমাম ফোকাস থাকবে আমাদের হচ্ছে পাইথন প্রবলেম সলভিং এর উপরে। আর পরবর্তীতে তোমার হচ্ছে হয়তো কিছু পোর্শনে তোমার হচ্ছে সুপারভাইজ বা আনসুপারভাইজ মেশিন লার্নিং এর প্রবলেম দেওয়া থাকতে পারে। সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আমরা হচ্ছে থার্ড ডে তে হচ্ছে পুরোপুরি বিডিআই নিয়ে আলোচনা রেখেছি, যেখানে তোমাদের কোনো যদি কোশ্চিন থাকে সেটা সলভ করার চেষ্টা করব, এবং আমরা আসলে জিনিসটা কিভাবে আয়োজন করছি সেটা পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি মেশিন লার্নিং এর কিছু ফান্ডামেন্টাল পার্ট সম্পর্কে জেনেছি, যে কি কি আসে, কি কি টাইপের মেশিন লার্নিং হয়। তো এবার আসো, আসলে মেশিন লার্নিং যে আমরা এতক্ষণ ধরে বললাম বা মেশিনকে শেখানোর কথা যে বললাম, এটা আসলে তো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেশিনকে শেখাইতে হবে, তাই না? আমরা তো হচ্ছে বাংলা ভাষায় শিখি, বা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা হচ্ছে ইংলিশের মাধ্যমে সবকিছু শিখেছি। বা দেখা যাচ্ছে চাইনিজ যে লোকগুলো আছে তারা হচ্ছে চাইনিজ ভাষায় সবকিছু শিখেছে। বাট মেশিন কোন ভাষায় শিখবে? মেশিনের তো একটা ভাষা দরকার, তাই না? তো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক টাইপের হয়, আমি কোনটা শিখবো? বা মেশিনকে লার্ন করানোর জন্য আমরা কোনটা শিখবো? আমাদের তো মানে ল্যাঙ্গুয়েজ তো অনেক কিছুই আছে, অনেক ধরনের আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি আছে, জাভা আছে, তারপরে হচ্ছে পাইথন আছে, অনেক কিছু আছে। তো শিখতে হবে আমার কোনগুলো? তো আমার হচ্ছে বেসিক্যালি পাইথন নিয়ে বেশি কাজ করব, বিকজ পাইথনে হচ্ছে যতগুলো আমাদের লাইব্রেরি ফাংশন আছে, যেটা আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমে হেল্প করতে সাহায্য করে, মানে বিল্ড করতে সাহায্য করে, সেটা হচ্ছে অন্য কোনো মেশিন ল্যাঙ্গুয়েজে নাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি C++ প্রোগ্রামিং, সেটা তো মেশিন লার্নিং এ আমরা অ্যালগোরিদম লিখতে পারি। জুলিয়া নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতেও লিখতে পারি। জাভাতে লিখতে পারি, আর প্রোগ্রামিং এ লিখতে পারি। বাট আমরা পাইথন কেন ইউজ করবো? বিকজ এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি আমাদের লাইব্রেরি ফাংশন ইউজ করার সুযোগ দেয়। আচ্ছা, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, বিকজ এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা কুইজ করতে পারি সামনে, কুইজ দিয়ে পার্টিসিপেশনে হয়তো তোমাদের এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। ওকে, আমরা সামনের দিকে আগালাম। আচ্ছা, প্ল্যাটফর্ম। আমরা তো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি যে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। বাট এখন আমার কথা হচ্ছে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব। আমাদের তো অনেক ধরনের আইডিয়া আছে, যেমন হচ্ছে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও থেকে অনেকে কোড করেছে এখানে, বা দেখা যাচ্ছে আমরা C++ যেটা ছিল এটাতে কোড ব্লকসে কোড করেছে, অনেক জায়গায় কোড করেছে। তো আমাদের বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বা পাইথন নিয়ে কাজ করার জন্য আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে গুগল কোল্যাব, জুপিটার নোটবুক, পাইচার্ম, স্পাইডার, ভিজুয়াল স্টুডিও কোড, আর স্টুডিও। গিটহাবে কিছু করা যায়, আর ক্যাগেলে আমরা হচ্ছে একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, যেখানে তোমার ডেটা সেট সহ আমরা হচ্ছে একটা জায়গায় মেশিন লার্নিং এর কোড গুলো নিয়ে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এতগুলো হচ্ছে আমরা আইডিয়া দিতেছি, আমরা আসলে কাজ করব কোনটা নিয়ে? কারো ধারণা আছে কোনটা নিয়ে কাজ করতে পারি আমরা, বা কেন আমরা ওটা নিয়ে কাজ করব? স্যার অন ক্যাগল। আচ্ছা, ক্যাগেলে আমরা করতে পারি, বিকজ হচ্ছে ক্যাগেলে হচ্ছে আমাদের বিডিআর যে প্রবলেম গুলো আছে সেগুলো হয়তো ওখানে সেট করে দেওয়া থাকবে, সেখানে আমরা সলভ করতে পারি। বাট ক্যাগেলে একটা অসুবিধা কি জানো? তোমার ক্যাগেলের যে সাবমিশন করবা, যখন সাবমিশনে কিন্তু তোমার লিমিট দেওয়া থাকে, যে তুমি সর্বোচ্চ এতক্ষণের মধ্যে এতগুলো সাবমিশন করতে পারবা। তো দেখা যাচ্ছে তুমি একটা সলিউশন করেছো, সেটা তুমি সাবমিট করলা, বাট হঠাৎ করে মনে হলো আহা, এটা তো ভুল করে ফেলছি। তো এটা কি করতে পারি? স্যার VS পাইথনে। Code ভালো। VS Code ভিজুয়াল বা কোড আর পাইথন, যদি পাইথন। পাইথন করি বা পাইথন বা পাইচার্ম। গিটহাবে স্টোর করে রাখার জন্য। ইয়া, আমাদের কাছে অনেক সলিউশন আছে। যেরকম আমরা যদি এই ক্যাগেলে না করি, আমাদের সাপোজ আমাদের ক্যাগেলেই কম্পিটিশন হচ্ছে, বাট ক্যাগেলে কোড করতে গেলে আমার যে ইস্যু গুলা বললাম, যে দেখা যাচ্ছে আমার সাবমিশনের লিমিট দেওয়া থাকে, যে আমি 3টা বা 4টা সাবমিট করতে পারবো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। বা দেখা যাচ্ছে আমি যদি রং সাবমিট করি, তখন ওখানে আবার হচ্ছে তোমার একটা নেগেটিভ মার্কিং হয়ে থাকে। তো আমরা করতে পারি কি, ক্যাগেল বাদে ক্যাগেলে যদি কম্পিটিশন হয়, আলাদা যে আইডি গুলো আছে সেখানে কাজ করতে পারি, যেমন কোল্যাব আছে, জুপিটার আছে, পাইথন আছে।
পাইচার্মটা আসলে বেসিক্যালি পাইথন নিয়ে কাজ করা হয়, এটা একদম ডেডিকেটেড পাইথনের জন্য। অন্য ল্যাঙ্গুয়েজেও কাজ করা যায়, বাট পাইচার্মে হচ্ছে শুধু পাইথন নিয়ে কাজ করলে আমাদের জন্য বেটার। ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আমরা অ্যানি ল্যাঙ্গুয়েজ, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারি। আর স্টুডিওতে শুধু আমরা আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাও মেশিন লার্নিং এর জন্য আমরা ইউজ করতে পারি। তো তার জন্য ডেডিকেটেড হচ্ছে আর স্টুডিও। গিটহাবে হচ্ছে আমরা কোড স্টোর করতে পারি, সেখানে হচ্ছে আমরা কোড শেয়ার করতে পারি, বা সেটা লিঙ্ক আমি অন্য কোথাও দিতে পারি। স্পাইডার নামে হচ্ছে একটা আইডিয়া আছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অনেকেই চেনে না, বাট এটা হচ্ছে অনেক পুরাতন একটা আইডি, যেটা আসলে বেসিক্যালি সায়েন্টিস্টরা ইউজ করে থাকে তো মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলো আমরা সলভ করার জন্য আমরা বেসিক্যালি কোল্যাব, গুগল কোল্যাবটা ইউজ করবো। আচ্ছা, ইস্যুগুলো আসলে ইস্যুগুলো কি? এখানে যে অনেকে বললো পাইচার্মের কথা বা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর কথা, তো এই দুইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি আছে কিছু, যেমন এই দুইটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্সি। তোমার অনেক টাইমে প্রবলেম থাকতে পারে, যেমন আমি যখন ভিজুয়াল স্টুডিও কোড করতে যাব তখন আমাকে আসলে সেটিং এ গিয়ে কিছু এনভায়রনমেন্ট তোমার সিলেক্ট করে দিতে হয়, যে আমি এখন কিসে কোড করতে চাচ্ছি, আমি এখানে পাইথনে কোড করতে চাচ্ছি, না আমি সি তে কোড করতে চাচ্ছি, না সি প্লাস প্লাসে কোড করতে চাচ্ছি। তারপর হচ্ছে পাইচার্মে গেলেও আমাদের দেখা যাচ্ছে ডিফল্ট কিছু সেটিং আমাকে চেঞ্জ করতে হয়, আমাকে কিছু নতুন নতুন যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। আর কিছু কিছু তোমার বেসিক্যালি হচ্ছে তোমার যে আমার পাইথনের ফাংশন গুলো আছে বা হচ্ছে যে তোমার লাইব্রেরি গুলো আছে, সেগুলো ইনস্টল করার জন্য আমাকে হচ্ছে আহ যে ইয়াটা আছে, তোমার ব্যাকএন্ডে যে জিনিসটা চলে কি বলে এটা। আচ্ছা, সো এই জিনিসগুলোকে আমার অনেক নতুন ভাবে ইনস্টল করতে হয়। সো ইনস্টল করার যে ঝামেলাটা আছে, সেই ঝামেলাটা না করার জন্য আমরা আসলে কোল্যাব, গুগল কোল্যাব বা জুপিটার নোটবুক ইউজ করতে পারি। সো আমাদের এনভায়রনমেন্টটা অলরেডি এটা সেট আপ করাই থাকে মেশিন লার্নিং বা পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল। যেমন তুমি যদি হচ্ছে কম্পিটিশন করতে গেলা, যে তোমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে তুমি করতে চাও, বাট ওখানে তোমার পাইথনের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করা নাই থাকতে পারে। এখন তুমি এনভায়রনমেন্ট সেট আপ করতে গিয়ে দেখা যাচ্ছে 10 মিনিট বা 20 মিনিট খেয়ে ফেললাম, তখন এটার জন্য তোমার জন্য কি নেগেটিভ মার্কিং হয়ে যাবে না, বা তোমার জন্য কিন্তু এটা খারাপ হয়ে যাবে, যে তুমি সময় লস করে ফেলছো এখানে। তো সেটা মিটিগেট করার জন্য আমরা হচ্ছে গুগল কোল্যাব ইউজ করতে পারি, জুপিটার নোটবুক ইউজ করতে পারি। সো এটার মাধ্যমে আমরা আসলে তোমার যে ডিপেন্ডেন্সিটা আছে, ডিপেন্ডেন্সিটা আমরা হচ্ছে কাটায় ফেলতে পারি। এনি কোয়েশ্চেন? No. স্যার এইখানে ওকে, এই এই যে প্ল্যাটফর্ম গুলো এখানে কি আমাদের পরীক্ষাগুলো হবে? প্ল্যাটফর্ম গুলো আসলে তোমার হচ্ছে যে বললাম যে ক্যাগেল, সবগুলোতেই তুমি পরীক্ষা দিতে পারো আসলে। তোমার হচ্ছে আহ এই তোমার পরীক্ষাটা কি যেই হচ্ছে, আপনারা নেবেন না আমি নিজে 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 করার জন্য আচ্ছা পরীক্ষা আমি করবো? বলি, সেটা হচ্ছে তোমরা যখন হচ্ছে ইয়েতে পরীক্ষা দিতে আসবে, সাপোজ আমাদের হচ্ছে রিজিওনাল রাউন্ড যে ইউনিভার্সিটি গুলোতে হবে, সেখানে একটা ল্যাব সেট আপ থাকবে তোমার জন্য। তুমি যে পিসিতে বসবা, এখানে যতগুলো আইডি দেখেছো সবগুলো দেওয়া থাকবে। হ্যাঁ। সবগুলো দেওয়া থাকবে, তুমি যেটা ইউজ করতে চাও সেটা দিয়ে ইউজ করে তুমি কাজ করতে পারো। এখন কথা হচ্ছে আমি যেটা বললাম যে ভিজুয়াল স্টুডিও কোড বা পাইচার্মে আসলে তোমার এনভায়রনমেন্টটা সেট আপ করে দেওয়া থাকবে কি, এটা একটা কোশ্চেন থাকে। যদি না থাকে তুমি কি করবে তখন? এগুলো ইউজ করতে গেলে কি নেট লাগে? আচ্ছা, এই যে আমরা গুগল কোল্যাব নিয়ে যে কাজ করবো সেটার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে, এবং জুপিটার নোটবুক নিয়ে কাজ করতে গেলে আমার ইন্টারনেট কানেকশন লাগবে। বাদ বাকি যেটা আছে ভিজুয়াল স্টুডিও কোড, সেটা তো তোমার ইন্টারনেট কানেকশন লাগে না, বাট আমরা যেই সিস্টেমে তোমার এক্সামটা দিব সবগুলোতেই তোমার হচ্ছে ইন্টারনেট কানেকশন দরকার আছে। বিকজ আমরা ক্যাগেলে ডেটা সেটটা আপলোড করে দিব, বা হচ্ছে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করবো যেখানে তোমাদের প্রবলেম সলভ করে জমা দিতে হবে। যেমন তোমরা কোড ফোর্স এর নাম শুনেছো কিনা জানি না, যেখানে তোমার হচ্ছে কম্পিটিশন ক্রিয়েট করা থাকে, যেখানে তোমার পাইথনের প্রবলেম দেওয়া থাকবে, তোমাকে সলিউশন করে একটা নির্দিষ্ট জায়গায় থেকে সেখানে সাবমিট করতে হয়। সেখান থেকে তোমার হচ্ছে যে কতটুকু কারেক্ট হচ্ছে বা তোমার হচ্ছে ভুল হয়েছে সেটার উপরে তোমার মার্কিং করা থাকে। আর স্যার আমার পার্ট প্রশ্ন ছিল আমার, এই মেশিন লার্নিংটা ব্যবহার করে কি আমি আমার হার্ড ডিস্কের মতো মানে আরডিনো বা অন্যান্য ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কাজ করতে পারবো? মেশিন লার্নিং আসলে তোমার হচ্ছে অনেক পাওয়ারফুল কিছু অ্যালগোরিদম ইউজ করা হয়, যেটা আরডিনোতে কাজ তুমি কাজ করতে পারবে না, বাট রাসবেরি পাইতে তুমি কাজ করতে পারবা। রাসবেরি পাইটা হচ্ছে তোমার মেশিন লার্নিং অ্যালগোরিদম হ্যান্ডেল করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, একজন বলছে কোডশেফ ইজ ওয়ান অফ দেম, হ্যাঁ, বাট আমরা হচ্ছে একটা বাংলাদেশি প্ল্যাটফর্ম ইউজ করবো মেবি, সেটা হচ্ছে নাম শুনেছি মেবি টফ। টফে হচ্ছে আমরা যে প্রিলিমিনারি রাউন্ড হবে তার জন্য কিছু পাইথন প্রবলেম সেট করে রাখবো, ওইখানে তোমাদের ওইখানে হচ্ছে প্রবলেম গুলো সলভ করে জমা দিতে হবে। আচ্ছা, সো আসো, এবার হচ্ছে আমরা কিছু
পাইথন প্রবলেম নিয়ে কাজ করব, যেটা আমরা বেসিক্যালি করব হচ্ছে গুগল কোল্যাবে। সো আমাদের গুগল কোল্যাবটা নতুন করে জানা হবে, গুগল কোল্যাবটা কিভাবে চালাতে হয় সেটাও শিখতে পারবো, এবং পাইথনের কিছু প্রবলেম সলভিং করতে পারবো। আচ্ছা, আমাদের হচ্ছে ব্রাউজারে গিয়ে শুধু কোল্যাব লিখলেই চলে আসবে আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আছে সেটা। ওকে। শাহিম, আচ্ছা, আমরা গুগল কোলাবরেটরি লিখলে এরকম হচ্ছে আমাদের একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু গুগল কোল্যাব। এখানে ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে গুগল কোল্যাব কি, আমি কিভাবে কোড লিখতে পারি, আমি কোডের সাথে কোনো টেক্সট দিতে পারবো কিনা, মানে কথা হচ্ছে একটা ছোটখাটো গাইডলাইন দেওয়া আছে এখানে গুগল কোল্যাবে কি করা যায়। আচ্ছা, সবার কাছে কি পিসির অ্যাক্সেস আছে? তাহলে আমরা সবাই কিন্তু একসাথে করতে পারি জিনিসটা। নো স্যার। আচ্ছা, যাদের কাছে আছে তারা আমরা সবাই হচ্ছে গুগল কোল্যাবটা এইভাবে হচ্ছে সার্চ করে নিয়ে চলে আসি। আচ্ছা, একটু খেয়াল করে দেখি আমার এখানে হচ্ছে গুগল কোল্যাবে বেশ কিছু জিনিস আছে। আচ্ছা, নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি আমি, সেটা হচ্ছে বেটার হবে। ওকে। আচ্ছা, সো আমাদের কোল্যাবের ইন্টারফেসটা বেসিক্যালি এরকম। কোল্যাবের ইন্টারফেসটা বেসিক্যালি এরকম, যেখানে হচ্ছে আমাদের উপরে দেখো ফাইল নেম দেওয়া আছে, যেখানে লেখা আছে ফাইল, এডিট, ভিউ, অনেক কিছু দেওয়া আছে এখানে। আর এই কর্নারে খেয়াল করে দেখো আমার হচ্ছে কানেক্ট নামে একটা বাটন দেওয়া আছে। বেসিক্যালি আমরা যে ইন্টারফেসটাতে কাজ করবো সেটা কিন্তু একটা ভার্চুয়াল মেশিন। আমার হচ্ছে যে কোল্যাব, যে আমরা হচ্ছে ইন্টারফেসটা দেখছি সেটা হচ্ছে আমার জন্য একটা গুগল তার সার্ভারে একটা এপিআই রান করে রেখেছে, যেখানে হচ্ছে আমি কোড করতে পারবো, যেরকম আমরা লোকাল মেশিনে কোড করি না, যেমন হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড, সেটা তো আমার একটা সফটওয়্যার ইনস্টল করে রাখতে হয় আমার পিসিতে। তো সেম এইরকমই হচ্ছে তোমার যে গুগল কোলাবরেটরি আছে, সে হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু তোমার হচ্ছে পিসি সার্ভারে রেখে দেয়। যখন আমি হচ্ছে যে লগ ইন করি গুগল কোলাবরেটরিতে, এই একটা ইন্ডিভিজুয়াল পিসি আমার জন্য অ্যাসাইন করে দেয়, সেই পিসিতে আমরা হচ্ছে কোড করতে পারি। তো এটাতে কানেক্ট করার জন্য কানেক্ট বাটনে চাপ দিতে হয়, কানেক্ট বাটনে চাপ দিলে বেসিক্যালি হচ্ছে আমরা এই সার্ভারে যে মেশিনটা আছে সেটার সাথে কানেক্ট হতে পারবো। হুম। আচ্ছা, এটা কি করে আমার বের কিন্তু করলেন কানেকশন আমাকে হয়ে গেল। দেখাবেন? কেউ কিছু বলছো? বলছি মানে গুগল কোলাবটা কি করে বের করলেন, আমি মানে পিসি অন করতে যে আমার দেখতে পাইনি। আচ্ছা, এই তুমি দেখবে হচ্ছে আমাদের চ্যাট বক্সে একজন হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে, মানে লিঙ্কটা দিয়ে দিয়েছে আসলে গুগল কোলাবে। আমি লিখে কিন্তু ওখান থেকে বুঝছি না কোথায়। আচ্ছা, আমি ফার্স্ট থেকে দেখাবো তাহলে। একটু দেখালে ভালো হতো। ওকে। ফার্স্টে কি হচ্ছে, এরকম একটা জায়গা আসছে যেখানে তোমার লেখা আছে ওয়েলকাম টু গুগল কোল্যাব। হ্যাঁ। এখানে যাও। আচ্ছা, এখানে যেরকম একটা ইন্টারফেস আসছে যেখানে হচ্ছে গুগল কোল্যাবের বিস্তারিত দেওয়া আছে বা একটা ছোটখাটো ম্যানুয়াল দেওয়া আছে। তো এখানে দেখবা ফাইল লেখা আছে কর্নারে। এই ফাইলে ক্লিক করলে তোমার হচ্ছে নিউ নোটবুক ইন ড্রাইভ, এটা একটা অপশন আসে। মানে আমার হচ্ছে যেই জিমেইল দিয়ে লগ ইন করে রেখেছি সেই জিমেইলের যে ড্রাইভটা আছে সেখানে হচ্ছে একটা নতুন নোটবুক ক্রিয়েট করে দিবে সে। তো আমরা তো নতুন নোটবুক নিয়ে কাজ করব। এখানে হচ্ছে জাস্ট ক্লিক করলেই আমি যে ইন্টারফেসটা এর আগে দেখিয়েছিলাম সেই ইন্টারফেস আমি চলে আসবো। পাইছি, ঠিক আছে। আ- আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যে নোটবুক নিয়ে কাজ করছি সেটা কিন্তু অটোমেটিক আমার হচ্ছে যে জিমেইল দিয়ে লগ ইন করেছি সেই জিমেইলের ড্রাইভে কিন্তু সেভ হয়ে যাবে। এরকম না যে আমাকে এটা আলাদাভাবে সেভ করতে হবে বা ডাউনলোড করতে হবে, সেটা অটোমেটিক আমাদের গুগল ড্রাইভে সেভ থাকে এবং আমরা যে কোনো সময় সেটাতে অ্যাক্সেস করতে পারবো। ওকে। সো আমরা সবাই মেশিনটাকে কানেক্ট করে দিব যে কর্নারে যে জায়গাটা আছে সেখানে। আমার নেটটা অনেক স্লো, সেজন্য হয়তো একটু দেরিতে কাজ করছে।
আচ্ছা, আগের মেশিনে ফিরে যাই। তো খেয়াল করে দেখো, এখানে আবার যখন কানেক্ট হয়ে যাবে এখানে লেখা আছে র্যাম এন্ড ডিস্ক। আমাকে সিস্টেম র্যাম দেওয়া আছে হচ্ছে 12 জিবি আর ডিস্ক দেওয়া হয়েছে 107 জিবি। সো এই যে আমি বললাম না যে হচ্ছে আমি যে একটা গুগল এখানে তোমার হচ্ছে লাইব্রেরির সেটা ক্রিয়েট করলাম বা হচ্ছে আমি একটা পেজে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদেরকে ওই যে সার্ভারটা থাকে গুগলে, সেই সার্ভারে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট একটা পিসি অ্যাসাইন করে দেওয়া হয় বা একটা মেশিন অ্যাসাইন করে দেওয়া হয়। সেই মেশিনের তোমার হচ্ছে ক্যাপাসিটিটা দেওয়া আছে এখানে 12 জিবি হচ্ছে র্যাম থাকবে আর হচ্ছে ডিস্ক থাকবে 107 জিবি। তো এই ক্যাপাসিটির মধ্যে আমি এখানে কাজ করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে আমি 107 জিবির বেশি যদি ডেটা নিয়ে কাজ করতে চাই আমি গুগল কোলাবে কিন্তু করতে পারবো না। বা দেখা যাচ্ছে যেটা আমার র্যামের হচ্ছে কনজিউম করবে বেশি সেটা নিয়েও কিন্তু আমি কাজ করতে পারবো না। তো এই জন্য আমার এই লিমিটটা এখানে খেয়াল করে দেখতে হবে আমার কত দেওয়া আছে। ও, আমি কোডের মাঝখানে কি করে বুঝবো যে আমার কত ডেটা ইউজ হচ্ছে? আচ্ছা, তোমাদেরকে প্রবলেম যখন দেওয়া হবে সেভাবে সেট করে দেওয়া থাকবে যাতে এই যে লিমিটটা আছে র্যামের বা ডিস্কের সেই লিমিটটা ওভার না হয়ে যায়। আচ্ছা, আমরা একটু পাইথন নিয়ে কথা বলি। আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কে কতটুকু জানি বা কতটুকু কাজ করেছি এর আগে? স্কুলে একটু কাজ করা হয়েছে। স্যার বেসিক প্রজেক্টস এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত শেখা হয়েছে। আচ্ছা, That's it. কার কারা কখনো পাইথন নিয়ে একদমই কাজ করনি? এমন কেউ আছো যারা পাইথন নিয়ে কখনো কাজ করনি? আচ্ছা, একজন লিখেছে ডিকশনারি পর্যন্ত। মোটামুটি সবারই আইডিয়া আছে যে আসলে পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। ওকে, পাইথন হচ্ছে আমাদের বলতে গেলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মধ্যে আমার কাছে বেসিক্যালি মনে হয় সবচেয়ে সহজ। বিকজ এখানে আমাদের সিনট্যাক্সের ঝামেলা থাকে না, আমাদের বড় বড় কোনো ফাংশন লিখতে হয় না। জাস্ট আমি যদি এখানে 2+3 লিখি আমাকে অ্যান্সার দেখাবে, তাই না? 5। বাট আমি যদি সেম কাজটা সি তে করতে যাই তো আমার কত কি করতে হইতো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? স্টেপ লিখতে হতো, তারপরে ই করতে হতো। অনেক কিছু করতে হইতো না? দেওয়ার পরে আমাকে সেটা হচ্ছে প্রিন্টএফ, তোমার। হুম, প্রথমে কি লিখে তারপর প্রিন্টএফ দিয়ে তারপরে ই করতে হতো হয়তোবা। হ্যাঁ, প্রিন্টের দিয়ে করতে হতো, অনেক ঝামেলা করতে হতো। সো আমাদের কিন্তু এটা কিন্তু অনেক ইজি প্রসেস পাইথনে কোড করা। যেমন এখানে আমি 2+3 লিখলাম 5, এখানে যদি আমি লিখি 6 × 7, এ কিন্তু আমাকে ডিরেক্ট অ্যান্সার দেখাই দিবে। আচ্ছা, এখানে প্রিন্ট লেখা লাগবে না অ্যান্সার দেখানোর জন্য? না, আমাদের অ্যান্সার দেখানোর জন্য প্রথমে প্রিন্ট লিখতে হয় না, বাট আমি যদি প্রিন্টও লিখি কোনো সমস্যা নেই। আমি যদি আমরা এখানে প্রিন্ট স্কুলে যেটা লিখে, শিখছিলাম সেখানে প্রিন্ট লেখা দরকার ছিল তাই। আচ্ছা আমি এখানে প্রিন্ট না লিখে কি অ্যান্সার বের করতে পারছি? আমি যদি প্রিন্টও দিই দেখো আমার সেম অ্যান্সার দেখাবে, দেখছো পুরো ডিফারেন্স আছে। না না না। ওকে, এটা হচ্ছে আমাদের আসলে নির্ভর করবে আমরা কোন কাজে ইউজ করতেছি তার উপরে। দেখা যাচ্ছে যে আমাকে অনেক টাইমে হচ্ছে তোমার বলা যেতে প্রবলেমে যে আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে যে এটার অ্যান্সার কত। যখন প্রিন্ট কথাটা বলা থাকবে তখন তখন অবশ্যই প্রিন্ট লিখতে হবে। বিকজ সে জানতে চায় আসলে তুমি প্রিন্ট ফাংশনটা কাজ করে কিভাবে তুমি জানো কিনা। তো এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে আমি জিনিসটা সলভ করতে পারি। আচ্ছা, তো আমরা তো হচ্ছে পাইথন সম্পর্কে বেসিক্যালি সবাই জানি। তো জানি পাইথনে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট যে স্টেপটা আছে সেটাতে শিখে থাকি। সো আমরা যদি ট্রাই করি একটা ক্যালকুলেটর বানাইতে পারবো। Yes, sir. ক্যালকুলেটর Yes, sir. যেমন হচ্ছে আমি যদি ক্যালকুলেটর। বলি তোমাকে হচ্ছে দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ আর ভাগ করে দেখাতে হবে, এখন পারবে করতে? হ্যাঁ। Yes, sir. আচ্ছা, ওর নাম অন, নাম আমি 30 সেকেন্ড দিব। 30 সেকেন্ডের মধ্যে তোমরা দেখি কয়জন সলভ করতে পারো, করে আমাকে কমেন্ট বক্সে একটু দিবা টেস্ট করে।
ওকে। কেউ এখনো দাও নাই, আচ্ছা একজন দিয়েছে। ফাংশনস কি ইউজ করব? হুম, স্যার ফাংশনস ইউজ করব না সিম্পল? সিম্পল করতে পারো, আমরা এখন হচ্ছে বেসিক শিখছি তো, তাহলে আমি সিম্পলই রেখি পরে করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা পেয়েছি, দেখুন সলিউশন। ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে এটা বুঝতে পেরেছি, মোটামুটি সবারই আইডিয়া আছে। সো আসো আমরা একটু কথা বলি পাইথনের বেসিক কিছু নিয়ে, নেওয়ার পরে আমরা হয়তো আজকে অ্যাডভান্স কোনো কিছুতে যাইতে পারবো না, আমরা কালকে হয়তো কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, নামপাই নিয়ে কাজ করা শিখবো, অ্যারে নিয়ে কাজ করা শিখবো। আচ্ছা, আমাদের সবার ভেরিয়েবল নিয়ে আইডিয়া আছে না, ভেরিয়েবল জিনিসটা কি? বা Yes, sir. চলো। জি ওকে, স্যার। আমি আচ্ছা আমরা ফার্স্টে কি দেখছিলাম, যে 7 × 7 লিখছিলাম, যখন দুইটা সংখ্যাকে আমি গুণ করছি, আসছে কত, আমার অ্যান্সারটা চলে আসছে না? তো সেম জিনিসটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে করতে পারি। সাপোজ একটা ভ্যারিয়েবল দিলাম আমি এ, এতে আমি অ্যাসাইন করলাম 7, বি তে আমি অ্যাসাইন করলাম 7। এইবার যদি এই দুইটা ভ্যারিয়েবলকে আমি গুণ করি, আমার কি অ্যান্সার সেম আসবে? হ্যাঁ। সেম আসছে। আচ্ছা, সো ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে কাইন্ড অফ, আমরা বলতে পারি একটা ছোটখাটো বক্সের মধ্যে, যে বক্সের মধ্যে আমি যে কোনো কিছু রাখতে পারি। সো এখানে আমরা রেখেছি 7, আর একটা বক্সে রেখেছি 7। তো তারপরে বললাম দুইটা বক্সকে গুণ করো। সো দুইটা বক্সকে গুণ করে ফেলছে, আমি পেয়েছি 49। সো আমার ভ্যারিয়েবল ইউজ করার কারণটা কি? আমি যখন অনেক লম্বা প্রোগ্রাম লিখি, মনে করো যে আমি 50 বা 100 লাইনের প্রোগ্রাম লিখছি, সেইখানে আমার অনেক নাম্বার ইউজ করতে হয়েছে। তো আমি যদি মনে করো 50 বা 100 লাইনের কোডের মধ্যে 10 জায়গাতেও নাম্বার লিখি, তো আমি যদি কোডে চেঞ্জ করতে যাই আমার অনেক প্যারা হয়ে যাবে না? 10টা জায়গায় খুঁজে বের করে সেখানে আমার নাম্বার চেঞ্জ করতে হবে। তো সেখানে যদি আমি নাম্বার গুলো জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এবং সেই ভেরিয়েবল গুলোকে সব জায়গায় আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার ওই এক জায়গায় বা দুই জায়গায় যে ভেরিয়েবল ইউজ করছি সেটা নাম্বার চেঞ্জ করলে কিন্তু আমার পুরো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, আমার নতুন করে কোথাও নাম্বার লিখতে হবে না, তাই না? হুম। আমি এখানে একটু যদি বিস্তারিত বলি, যারা একটু নতুন আছে তাদের জন্য বলছি, এখানে 7 × 7 আমার কত আসছে? 49। আর আমি যদি 7 + 7 লিখি, এটার অ্যান্সার কত আসবে? আচ্ছা, এটা আলাদা লাইনে লিখতে হবে, বিকজ এটা লাস্ট লাইন এক্সিকিউট করতেছে। ওকে, তো এখানে দেখো 49 আসছে, 7 × 7 আসছে 14। তো আমাকে কি করতে হইলো, আমাকে দেখো প্রথমে একবার 7 × 7 লিখতে হয়েছে, আবার 7 + 7 লিখতে হয়েছে, আমাকে কিন্তু সংখ্যা বারবার লিখতে হয়েছে। এই দুইটা আমার অ্যান্সার পাওয়ার জন্য আমাকে সংখ্যাটা বারবার লিখতে হয়েছে। বাট আমি যদি এটাকে জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে বসাই, বসানোর পরে জাস্ট যদি লিখি a + b, দেখো আমার অ্যান্সার চলে আসছে a - b, অ্যান্সার চলে আসছে। তো আমাকে কিন্তু বারবার এই সংখ্যাগুলোকে কল করা লাগতেছে না, জাস্ট ভেরিয়েবল কল করলেই হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি ভেরিয়েবল ইউজ করার এই সুবিধাটাই হচ্ছে, আমাকে একই সংখ্যা বা একই জিনিস বারবার ইউজ করতে হয় না, আমি জাস্ট ভেরিয়েবলটা ইউজ করলেই আমাকে অ্যান্সার গুলো পুরোপুরি ভাবে আমাকে পাঠাই দিবে। আচ্ছা, ভ্যারিয়েবলের কাজ যখন আমরা জেনে গেছি, এখন আমরা একটু ডেটা টাইপ নিয়ে কাজ করা, মানে ডেটা টাইপ সম্পর্কে জানবো। আমাদের ডেটা কয় ধরনের হয় এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? মানে ডেটা টাইপ হয় কি টাইপের? স্যার ফ্লোট, ইন্টিজার, ডিকশনারিজ, সেটস। ইয়েস, আমরা বেসিক্যালি হচ্ছে 4টা ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো আজকে, বা আমাদের মূল টার্গেটটা থাকবে 4টা ডেটা টাইপ একটু ভালোভাবে জানা। তো ফার্স্ট এটা হচ্ছে ফ্লোট। ফ্লোট ডেটা টাইপ যেটা হচ্ছে আমাদের পয়েন্ট হিসেবে থাকে, যেমন আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু জানি হচ্ছে 2 হয়। তো 2 এর পরে হচ্ছে আমরা যদি পয়েন্টের মাধ্যমে আরো কিছু ভ্যালু যোগ করতে চাই, সেটা হচ্ছে আমাকে ফোর্থ ভ্যালু, মানে আমাকে এখানে একটা পয়েন্টের পরে আর কিছু ভ্যালু দেওয়া থাকবে ফ্লোটের জন্য। ইন্টিজার ভ্যালু সবসময়
অ্যাজ এ সিঙ্গেল ইন্ডেক্স থাকবে। যেমন আমি টু যদি লিখি, শুধু টুই থাকবে, এখানে কোনো পয়েন্টেড ভ্যালু থাকবে না বা পার্সেন্টেজ ভ্যালু থাকবে না। এবার হচ্ছে আমাদের আরেকটা ডেটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের নাম শুনেছি? ক্যারেক্টার বা স্ট্রিং হচ্ছে, স্ট্রিং লিখে দিই, অনেকে স্ট্রিং হিসেবে হয়তো চিনে। স্ট্রিং, এটা হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে অ্যালফাবেটিক্যালি যা কিছু লিখি, যেমন আমার নাম যদি লিখি, এইটাকে হচ্ছে আমরা ক্যারেক্টার বা স্ট্রিং হিসেবে কাউন্ট করি। আমরা অনেক টাইমে হচ্ছে অনেক ইনপুট নিব, যেখানে তোমার হচ্ছে স্ট্রিং হিসেবে আমার হচ্ছে নাম দিতে হবে বা দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্স লিখতে হবে, তো সেটা হবে হচ্ছে স্ট্রিং। আর একটা টাইপ হচ্ছে বুলিয়ান। বুলিয়ান টাইপ, যেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। অ্যান্ড ফাংশন, ট্রু ফলস। ট্রু ফলস হিসেবে তো আমরা সবাই জানি আসলে কোথায় কোথায় আমরা ইউজ করি ট্রু ফলস। ট্রু হচ্ছে আমরা হচ্ছে পজিটিভ হিসেবে ইউজ করি, বা হচ্ছে যে ওয়ান এর ক্ষেত্রে ইউজ করি, আর ফলসটা হচ্ছে কি, জিরো। সো এই হচ্ছে বেসিক্যালি আমার, হ্যাঁ, এই হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে ডেটা টাইপ গুলা গেল। তো আমাকে আসলে কি কি ডেটা টাইপ নিয়ে আসলে কাজ করতে হবে যদি আমি বলি, এখন আমাদের প্রবলেম সলভিং বা হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর যে প্রবলেম গুলো থাকে সেখানে আমাকে বেসিক্যালি এইখানে স্ট্রিং যে ভ্যালুটা আছে, ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যালু, এই ডেটা টাইপ, আর হচ্ছে তোমার ফ্লোট বা ইন্টিজার, এই দুটো নিয়ে কাজ করতে হবে। যেমন আমি এনএলপির কথা বললাম, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেখানে তোমার হচ্ছে হয়তো কিছু টেক্সট দেওয়া থাকবে বা কিছু তোমার সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কিছু প্রবলেম সলভ করতে হবে। আর যে ফ্লোট বা ইন্টিজার যেটা বলা হলো, সেখানে তোমার একটা ডেটা সেট দেওয়া থাকতে পারে, সেখানে তোমার হচ্ছে আহ কিছু এন্টিটি দেওয়া থাকবে, কোনো একটা ঘরের প্রাইস দেওয়া থাকবে, সেটা তোমার হচ্ছে কিছু এন্টিটি, যেমন ঘরের সাইজ কত, ঘরের হচ্ছে বেডরুম কয়টা আছে, ওয়াশরুম কয়টা আছে, এই এন্টিটি গুলো তোমার হচ্ছে অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে একটা প্রাইস প্রিডিক্ট করে বলে দিতে হবে। তো এরকম বেশ কিছু ডেটা টাইপ আছে যেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা, এখানে আমি যে বললাম না যে আসলে এখানে যে আমি ডেটা টাইপ নিয়ে কাজ করছি, সাপোজ আমি এখানে বলে দিছি তোমার যে ফ্লোটটা আসলে কি হবে, তোমার হচ্ছে একটা সিঙ্গেল ইন্ডেক্সের পরে কিছু পয়েন্টেড ভ্যালু থাকবে, বা ইন্টিজারের ক্ষেত্রে শুধু একটা সিঙ্গেল হচ্ছে যে ইয়ে থাকবে, ভ্যালু থাকবে, যেখানে কোনো পয়েন্টেড ভ্যালু থাকবে না। বা স্ট্রিং এর ক্ষেত্রে এখানে দেখো আমার বলে দেওয়া আছে এরকম দুইটা হচ্ছে আমার সেন্টেন্স থাকতে পারে, বা এর মধ্যে কিন্তু নাম্বারও থাকতে পারে। স্ট্রিং নট অনলি যে আমার হচ্ছে ইয়ে থাকবে, সেন্টেন্স বা অ্যালফাবেট থাকবে, সের মধ্যে কিন্তু নাম্বারও থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8, যে কোনো কিছু। তো এই জিনিসটা আমি বুঝবো কিভাবে, আইডেন্টিফাই করবো কিভাবে যে আমার কোনটা হচ্ছে ফ্লোটে আছে, কোনটা আমি হচ্ছে ইন্টিজারে আছে, কোনটা আমার হচ্ছে স্ট্রিং এ আছে, বা কোনটা হচ্ছে আমার বুলিয়ানে আছে। সো এইখানে খুব সহজ একটা পাইথনের লাইব্রেরি, লাইব্রেরি ফাংশন না, ঠিক আছে, লাইব্রেরি ফাংশনের মধ্যে তোমার হচ্ছে একটা বিল্ট ইন মেথড ফাংশন আছে। বলতে পারি। সরি, বিল্ট ইন ফাংশন টাইপও। হ্যাঁ, কাইন্ড অফ বিল্ট ইন ফাংশন, যেটাকে আমরা হচ্ছে মেথড বলে থাকি, তো এটা কিছু ইউজ করতে পারি, যেমন টাইপ লিখা থাকে। টাইপ নামে একটা ফাংশন আছে। তো এই এর মধ্যে যদি আমি কোনো একটা, সাপোজ যে ফ্লোট যে ইয়েটা আছে, ভ্যালুটা আছে, সেটা আমি যদি পাস করে দিই, আমাকে কিন্তু টাইপ বলে দিবে যেটা টাইপ কি, দেখছো, ফ্লোট। তারপরে সাপোজ এখানে যে যেটা আছে, স্ট্রিংটা দেওয়া আছে, যেটা আমি কপি করলাম, করে সেম এখানে বসিয়ে দিলাম। দেখো আমাকে কিন্তু বলে দিচ্ছে এটা স্ট্রিং, str। আবার যদি এখানে ট্রু লিখে দিই, সেটা বলে দিচ্ছে আমার ডেটা টাইপটা কি আসলে। তো এই যে এই ডেটা টাইপটা আমরা বের করে দেখলাম, আসলে ডেটা টাইপটা বের করার দরকার কি আমার। আমার ডেটা সেটে অনেক টাইমে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া থাকে। সাপোজ মনে করো যে আমার একটা কলামের মধ্যে হচ্ছে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, আরেকটা কলামের মধ্যে অনেকগুলো অ্যালফাবেট দেওয়া আছে। তো এই যে এখানে বললাম যে আমার হচ্ছে যে স্ট্রিং কিন্তু নাম্বারও হইতে পারে, আবার অ্যালফাবেটও হইতে পারে, তাই না? এখন তুমি যদি ডেটা টাইপটা না জানো, আসলে তুমি কিন্তু কাজ করতে পারবে না, বিকজ স্ট্রিং হ্যান্ডেল করতে হয় একভাবে, আবার যে নিউমেরিক ভ্যালু গুলো আছে সেগুলো আবার আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমরা যখন কাজ করবো, যে টাইপ যে ইয়েটা আছে আমাদের মেথড বা ফাংশন, সেইটা দিয়ে আসলে আমরা দেখে নিতে পারি যে আমার যে ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলো আসলে আমাদের তোমার কোন ডেটা টাইপে আছে। তো ডেটা টাইপ একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা দেখলে হচ্ছে আমরা আসলে
আমাদের প্রবলেম সলভিং এর যে ইয়েটা আছে, স্টেজটা আছে, খুব ইজিলি হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারবো। ওকে, এনি কোয়েশ্চেন এটুকুর মধ্যে যতটুকু আমরা দেখছি ডেটা টাইপ বা হচ্ছে আমাদের পাইথনের বেসিক অপারেশনের মধ্যে? স্যার ডেটা টাইপ ছাড়া কি আরো কোনো টাইপ আছে? না, এই বেসিক্যালি এই চারটা ডেটা টাইপে আমরা কাজ করবো, এই জন্য চারটা ডেটা টাইপে আমরা রাখছি। আরো অনেক ডেটা টাইপ আছে যেগুলো তোমার হচ্ছে যে আমরা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো সেটাতে শিখতে যাবো। সো আমাদের মনে হয় এখন আর ওই অ্যাডভান্স লেভেলের ডেটা টাইপ না শেখাই বেটার আমাদের জন্য। Okay. আচ্ছা, চলো আমরা তাহলে হচ্ছে আরো কিছু জিনিস নিয়ে একটু আজকে কাজ করব। খুব বেশি সময় নেই, 58 বাজে, আমরা হয়তো 10 মিনিট এক্সটেন্ড করতে পারবো। ওকে। আচ্ছা, আমরা অ্যারে সম্পর্কে কয়জন জানি? অ্যারে জানি না। জিনিসটা কি? ওকে, আমরা এখানে একটা ছোট উদাহরণ দেখি। সাপোজ মনে করো তোমার বাসায় হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার আছে 5 জন। একজনের নাম এ, তার বয়স হচ্ছে 22 বছর। আর একজনের নাম বি, তার বয়স হচ্ছে 50 বছর। আর একজন হচ্ছে সি, তার বয়স হচ্ছে 40 বছর। তো এই যে আমি 3 জনের ডেটা আমি স্টোর করলাম না এখানে, বাট ডেটাটা লিখলাম। এ এর বয়স 22, বি এর বয়স 50, সি এর বয়স 40। এখন কথা হচ্ছে, আমি যদি এইটাকে পরবর্তীতে ইউজ করতে চাই, সাপোজ মনে করো আমি একটা প্রোগ্রামের মধ্যে লিখে রাখছি যে আমার এই 3 জন ফ্যামিলি মেম্বার আছে, আমি এই 3 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে বি এর হচ্ছে এইজটা জানতে চাই। কিভাবে জানবো? আমার কি এখানে অ্যাক্সেস করার কোনো ওয়ে আছে? না। অ্যাক্সেস করার কিন্তু কোনো ওয়ে নেই। তো সেইখানে আছে হচ্ছে অ্যারে। অ্যারেটা বেসিক্যালি ওই যে বললাম যে ভ্যারিয়েবল যে একটা বাস্কেটের মতো কাজ করে, অ্যারেটাও সেম এরকম একটা ছোট স্টোরেজের মতো কাজ করে, যেখানে তোমার অনেকগুলো ব্লক থাকে। ব্লকগুলো আবার ইন্ডেক্স হিসেবে তোমার মার্ক করা থাকে। আহ দাঁড়াও, এখানে হোয়াইট বোর্ড একটু দেখাই। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে অ্যারেটাকে আমরা ছোট এরকম একটা স্কোয়ার শেপের বক্সের মতো চিন্তা করতে পারি, যেখানে আমার ছোট ছোট অনেকগুলো মেমোরি সেল থাকে। তো এখানে মনে করো আমার একটা অ্যারেতে এরকম বেশ কিছু মেমোরি সেল আছে। তো এটাকে হচ্ছে আমরা এই যে আমার এজ গুলো আছে, এজ গুলো স্টোর করার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, অন্য কেউ কি কাজ করছে এখানে হোয়াইট বোর্ডে? মনে হয় করতেছে। আচ্ছা, আচ্ছা, যেটা বললাম এখানে আমরা হচ্ছে অ্যারেতে অনেকগুলো মেমোরি সেল থাকে। তো মেমোরি সেলের হচ্ছে আপনার কিছু ইন্ডেক্স দেওয়া থাকে, বা হচ্ছে আমরা যেরকম অনেক টাইমে করি না, সিরিয়াল নাম্বার দিই। যেরকম হচ্ছে আমাদের 1 2 3 4 5 এরকম তো অনেক সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। তো এখানে আমরা ইন্ডেক্স করা থাকে যে হচ্ছে আমার মেমোরি সেল কোথায় কোথায় আছে, এরকম 1 2 3 4 5। সেরকম ইন্ডেক্সিং করা থাকে। তো ইন্ডেক্সিং করা থাকলে সুবিধা কি, আমি মনে করো 1 এর মধ্যে রাখছি এ এর এজ, 2 এর মধ্যে রাখছি বি এর এজ, 3 এর মধ্যে রাখছি হচ্ছে সি এর এজ। তো এই যে আমি সেই এখন কল করবো, যেটা তোমাকে এর আগে বললাম যে আমি যদি বি এর এজ জানতে চাই তাহলে আমি কিভাবে হচ্ছে বি এর এজটাকে কল করবো। তো আগে আমরা যেখানে যে প্রবলেমটা দেখতেছি এখানে কিন্তু আবার কোনো সলিউশন ছিল না যে আমি কিভাবে জিনিসটাকে কল করবো। বাট আমি যদি অ্যারে অ্যারের মধ্যে সেটাকে ডিক্লেয়ার করে বা স্টোর করে রাখি, আমি কিন্তু দেখো ইন্ডেক্স 2 কে যদি আমি কল করি, আমি কিন্তু বিএস টা জেনে যাচ্ছি। তো এটা কাইন্ড অফ আমার হচ্ছে স্টোর করার হচ্ছে একটা খুব ভালো একটা ওয়ে, যেখানে আমি হচ্ছে খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে ডেটাগুলোকে স্টোর করতে পারবো এবং ইজিলি আমি ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা যদি অ্যারেটাকে ডিক্লেয়ার করতে চাই, যেটা আমরা এখানে লিখেছি, সেই অ্যারেটাকে আমি যদি পাইথনে লিখতে চাই, আমাকে হচ্ছে একটা ফার্স্টে ভেরিয়েবল নিতে হবে। আমি ভ্যারিয়েবল 1 নিলাম। আচ্ছা,
অ্যারেটাকে লেখার জন্য আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট একটা নিতে হয়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার হচ্ছে যেই ভ্যারিয়েবলটা থাকবে, যার মধ্যে আমি ডেটাটাকে স্টোর করব, তাকে আমার স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। এ, এখানে একটা ইউজ করে এখানে আমার লিখতে হবে 22, বি। আমি কি দেখতে পাচ্ছি না? দেখা যাচ্ছে না? না 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 কেউ দেখতে পাচ্ছ না? না, আপনার সেই ইসে আর আমি তো ওই দেখতে আচ্ছা, আই ক্যান সি দিস স্ক্রিন, একজন বলছে। আচ্ছা, বি। আপনি কোথায় লিখতেছেন? মানে গুগল আমি ক্রোমে না? গুগল কোল্যাবে কোল্যাবে লিখতেছি। গুগল ক্রোমটা আমার দেখা যাচ্ছে না, আপনি আর সিজনটা বের করে রেখে ওটা দেখা যাচ্ছে। সবাই তো দেখতে পাচ্ছে গুগল কোল্যাব। ভাই আমিও পারছি না মানে স্ক্রিনটা দেখতে। স্যার দেখা তোমাকে, যাচ্ছে না। আচ্ছা তোমরা একটু রিফ্রেশ করো, বিকজ আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে। আমার স্ক্রিনটা শেয়ার করা আছে। দেখা যাচ্ছে এবার? না তো, আপনার নোট শিটটা শুধু দেখা যাচ্ছে যেখানে লিখছিলেন এবিসি। নোট শিটটাই যদি আমি বন্ধ করে দিই। ভাই দেখা স্যার দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে হোয়াইট ও, বোর্ড। স্যার হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? নো স্যার। গুগল কোল্যাব দেখা যাচ্ছে না আমার? না না না, ও আচ্ছা, শেয়ার অফ হয়েছে হোয়াইট বোর্ড ইউজ করলে। ওকে, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি একটা এখানে অ্যারে ক্রিয়েট করে ফেলছি। আগে আমি কিন্তু কোথাও স্টোর করতে পারি না, জাস্ট এখানে ভ্যারিয়েবলের মধ্যে আমার হচ্ছে ভ্যালু গুলো পাস করে রাখছিলাম। সো আমার হচ্ছে অ্যারে ক্রিয়েট করার ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা যে কোনো নাম হতে পারে। আমি এখানে ভ্যার লিখে রাখছি। সেখানে হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার যেই ভ্যারিয়েবল, সাপোজ হচ্ছে তোমার ফার্স্ট ফ্যামিলি মেম্বারের নাম ছিল এ, তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং আকারে রাখতে হবে। স্ট্রিং এর মধ্যে আমি তার যে এজটা ছিল সেটা পাস করে ফেলছি। তারপর আমি আরেকটা ফ্যামিলি মেম্বার অ্যাড করছি সেম ওয়েতে, সেটা হচ্ছে বি। সেটা হচ্ছে ভ্যালু আমি পাস করে রাখছি এজ হিসেবে। এখানে আবার দেখো হচ্ছে থার্ড যে ফ্যামিলি মেম্বার ছিল সি, তাকেও আমি হচ্ছে স্টোর করে রাখছি এখানে। তো এইভাবে হচ্ছে আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। এই যে অ্যারে ক্রিয়েট করে ফেললাম না, এইবার হচ্ছে এটাকে আমি প্রিন্ট করে দেখি আমার প্রিন্ট করলে জিনিসটা কেমন দেখে। ওকে, এখানে দেখো আমার সবগুলো ফ্যামিলি মেম্বারের নাম এবং এজ দেখাচ্ছে। বাট আগে যেটা লিখছিলাম সেখানে কিন্তু রান করলে কিছু আসবে না। দেখছো কিছু আসছে? আসে না কিন্তু। তো আমি এই ফ্যামিলি মেম্বারের নাম এবং তার যে বয়স বা যে কোনো এন্টিটি, আমি এখানে শুধু বয়স লিখছি, আমি বয়সের পাশাপাশি তার হাইট লিখতে পারি, তার ওয়েট লিখতে পারি। সবকিছু আমি কিন্তু একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখতে পারি, যেটাকে আমি পরে ইউজ করে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি। যেমন এখানে আমি বয়সের সাথে সাথে আমি তার হচ্ছে যে অকুপেশন দেখাতে পারি বা অনেক কিছু দেখাতে পারি। ওকে, আচ্ছা যেটা আমি বলছিলাম ফার্স্টে, যে আমি আসলে যদি নির্দিষ্ট কারো বয়সটা জানতে চাই সেটা আমি কিভাবে জানবো? এখানে যেরকম অ্যাড এর মধ্যে দেওয়া আছে কি বিয়ের এজ, বিয়ের এজটা আমি কিভাবে অ্যাক্সেস করবো? এখানে তোমার সব কিছু দেওয়া ছিল তাই না, সবার এজ আছে, বাট আমার শুধু বিয়ের এজটা দেখতে হবে। দেখো তো বিয়ের এজ দেখা যায় কিনা, দেখা যাচ্ছে? yes sir. আচ্ছা, এখানে আমি কি করছি সেটা হচ্ছে আমার এই যে আমার থার্ড বিটা ব্র্যাকেট দেওয়া দিয়ে ছিল। দেখাতে হবে, বুঝি নাই। থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে তাই বলছি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটটা কেন দেখাতে হবে? আমি যখন হচ্ছে কোনো ভ্যারিয়েবল, যে তোমার অ্যারের ভ্যালু গুলাকে কল করব, তখন হচ্ছে আমাকে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার সেই মানে ভ্যারিয়েবলের নাম আছে, সেই ভ্যারিয়েবলের নামটা ডিক্লেয়ার করতে হবে। সেখানে কিন্তু আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে করতে পারি, যেরকম আমার হচ্ছে এই বি হচ্ছে ওয়ান ইন্ডেক্স আছে মেবি, হ্যাঁ দেখুন। ওকে, এটা ভ্যারিয়েবলের মাধ্যমে দেখাতে হবে। ওকে,
তো এখানে হচ্ছে আমার জাস্ট এই যে বক্সটা আছে এটা কিন্তু হচ্ছে একটা ফ্রেম। আমি হচ্ছে তোমাদের, ও আচ্ছা, আবার অন করলে তোদের চলে যাবে। আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখিয়েছিলাম না যে আমরা হচ্ছে অনেকগুলো মেমোরি সেলের মধ্যে জিনিসগুলোকে রাখি। এখানে যে হচ্ছে তোমার তিনটা মেমোরি সেল ইউজ করে কিন্তু আমরা হচ্ছে তিনটা ডেটাকে স্টোর করছি। তো আমি যখন এই একটা মেমোরি সেলের ভ্যালুকে প্রিন্ট করতে যাব, আমাকে একটা মেমোরি সেলের মতো একটা শেপ দেখাতে হবে। তো এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, এটা আসলে একটা মেমোরি সেলকে আইডেন্টিফাই বা ইন্ডিকেট করে। এর মধ্যে আমি যে ভ্যারিয়েবলটা পাস করবো সেই ভ্যারিয়েবলটার ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখাবো। বুঝতে পারছি? এনি কোয়েশ্চেন? ক্লিয়ার। ওকে। এখানে যদি আমি আরো কিছু ভ্যালু অ্যাড করতে চাই, মানে আরো এন্টিটি থাকবে সেখানে, দেখা যাচ্ছে সেখানে হচ্ছে আমার নামের সাথে এখানে মনে করো আমি হচ্ছে ভ্যালুটা লিখছি যে 22, তার ভিতরে আমি নতুন কিছু এন্টিটি রাখতে চাই। যেমন এই এ যে আছে তার হচ্ছে অকুপেশনের মধ্যে আমি রাখতে চাই সে কি জব করে, তার স্যালারি কত, তারপরে তার হচ্ছে মনে করছে তার হচ্ছে যাতায়াত ব্যবস্থা, সে কি গাড়ি ইউজ করে, সে হচ্ছে জব সুইচ করতে চায় কিনা, অনেক ইনফরমেশন রাখতে চাই। তখন আমি কিভাবে স্টোর করবো? এখানে তো আমি হচ্ছে শুধু তার এইজটা দেখাইছি, মানে একটা বা দুইটা ভ্যালু অ্যাড করে দেখাইছি। আমি যদি আরো কিছু ভ্যালু অ্যাড করতে চাই তখন আমি কি করবো? তখন হচ্ছে আমাদের নতুন হচ্ছে একটা ওয়ে আছে, সেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। তোমরা কি হচ্ছে নামপাইয়ের কথা শুনছো? নামপাই? না। হ্যাঁ। Yes, sir. আচ্ছা, নামপাইয়ের যেহেতু নাম শুনছো, নামপাই অ্যারেরও নাম হয়তো শুনছো। হ্যাঁ স্যার। তাও জানি ওকে, না। আচ্ছা। নামপাই অ্যারেটা হচ্ছে বেসিক্যালি এই যে তোমার আহ, মানে পাইথনের মধ্যে ডেটা স্টোর করে রাখা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আমরা যেখানে তোমার হচ্ছে অ্যারের মধ্যে ডেটাটা স্টোর করছি না, সেই নামপাই অ্যারেটা কি হয় জানো? তোমার আমার এই নামপাই অ্যারেটা হচ্ছে আরো মোস্ট হ্যান্ডফুলি হচ্ছে হ্যান্ডেল ডেটা সেট বা ডেটা হ্যান্ডেল করার জন্য কাজে লাগে। যেমন হচ্ছে তোমার, আমি যদি এখানে দেখাই নতুন একটা ফাইল ক্রিয়েট করে নতুন একটা ভ্যারিয়েবল দিলাম। ওকে, এখানে আমি ইউজ করবো থার্ড ব্র্যাকেট, 1, 3। ওকে, দেখো এখানে কি আমার আগের মতোই কাজ হয়েছে না? ঠিক আগের মতোই কাজ হয়েছে। আগে আমি যে অ্যারেটা ক্রিয়েট করেছিলাম তার মধ্যে কিন্তু ঠিক কাজ করেছে এখানে। বাট আমি এখানে কিন্তু আরো এন্টিটি রাখতে পারি। যেমন মনে করো আমি হচ্ছে 3 এর মধ্যে আরো কিছু নতুন ভ্যালু রাখতে চাই। যেমন এখানে আমি 2 রাখতে চাই, 4 রাখতে চাই, 6 রাখতে চাই। ওকে, আমি দেখেন রান করি। আচ্ছা, এখানে ওকে। তো এখানে দেখো আমি কিন্তু আরো কিন্তু এন্টিটি রাখতে পারলাম। এখানে আমি কিন্তু সিঙ্গেল একটা অ্যারে ক্রিয়েট করে রেখেছিলাম, বাট আমি যখন এইখানে আসবো তখন কিন্তু আমি মাল্টিপল অ্যারে নিয়ে কাজ করতে পারবো, নট অনলি সিঙ্গেল অ্যারে। তো এইখানে যেরকম আমি এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেখানের মধ্যে ভ্যালু পাস করে রাখছি, সেখানে আমি যদি আরো কিছু ভ্যালু অ্যাড করতে চাই তাহলে এই অ্যারের মাধ্যমে আমি সেটা স্টোর করতে পারবো। এখানে রাখছিলাম হচ্ছে 50। হ্যাঁ, ওকে। এর মধ্যে আমি আবার কিছু ভ্যালু রাখতে চাই। সাপোজ মনে করো আমার এই 3 জেটের আরো কিছু আমার ডেটা দেওয়া আছে। যেমন এর দেওয়া আছে আমার অকুপেশন, এখানে আমি রাখলাম, তো এখানে রাখলাম আমি হচ্ছে স্যালারি।
এখন আমি হচ্ছে অ্যাড্রেস, যেটা হয়তো যে কোনো একটা কিছু হতে পারে। আমি এখানে ধানমন্ডি দিয়ে রাখলাম। উম, কোথাও তো বেরিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আননেক্সট দেখাচ্ছে। আচ্ছা, এখানে কোনো ইস্যু হয়তো হয়েছে আমার এখানে ক্রিয়েট করতে, সেজন্য হয়তো প্রবলেমটা দেখা দিচ্ছে। আচ্ছা, আমরা চলো নতুন একটা ক্রিয়েট করি, এটা পুরোটাই বাদ দিই। লম্বা সিনট্যাক্সে কাজ করতে গেলে একটু সমস্যা। আচ্ছা, এখানে আমরা শুধু কাজ করবো টেক্সট আর নাম্বারিং এর ঝামেলা মাঝে। সুপারম্যান, আর কি নাম হইতে পারে? ব্যাটম্যান। Can't we use lists instead of arrays? হুম, Can't we use lists instead of arrays? সরি, তোমার কথায় না একদম আনক্লিয়ার শোনা যাচ্ছে। Can we use lists instead of arrays? হ্যাঁ, ইউজ করতে পারি, বাট আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, তো এখানে তো অ্যারে নিয়ে একটু ট্রাই করার চেষ্টা করি। লিস্টেও কাজ করা যায়। ওকে, এই তো আসছে। এবার পেয়েছি আমরা। এর আগে হচ্ছে আমরা যেরকম ভ্যারিয়েবল কল করে করে আমরা ভ্যালুটা পেয়েছিলাম, সেখানে কিন্তু আমি ইন্ডেক্স কল করে করে পেয়েছি। যেটা আমি দেখিয়েছিলাম, যে মেমোরি সেলের কথা বলছিলাম, যে এখানে তোমার হচ্ছে মেমোরি সেলের মধ্যে আমরা অনেক ভ্যালু গুলো হচ্ছে তোমার স্টোর করে রাখতে পারি। তো দেখা যাচ্ছে যে আমি হচ্ছে এই ভ্যারিয়েবল গুলো কল করতে চাই না, আমি শুধু ইন্ডেক্স কল করে দেখতে চাই। আমার এখানে কতগুলো ভ্যালু আছে খেয়াল করে দেখো তো। একটা, দুইটা, তিনটা, চারটা। সেটা আমাকে যদি চারটা মেমোরি সেলের সাথে কম্পেয়ার করি, তো এখানে আমার হচ্ছে চারটা মেমোরি সেল পাবো। ইন্ডেক্স গুলো শুরু হয় হচ্ছে অলওয়েজ জিরো থেকে। তো আমার ফার্স্ট যে ভ্যালুটা থাকবে সেটা থাকবে জিরোর মধ্যে, সেকেন্ডটা থাকবে ওয়ান এর মধ্যে, পরেরটা থাকবে টু এর মধ্যে, পরেরটা থাকবে থ্রি এর মধ্যে। তো আমি যখন ওয়ান যে ইন্ডেক্সটা আছে এটাকে কল করেছি, আমি কোন ভ্যালুটা পেয়েছি? সুপারম্যান। ও, সেখানে লাস্ট টুকু সেম নেম লিখে ফেলছে। আচ্ছা, এবার বলো, আমি যদি ব্যাটম্যানকে কল করতে চাই, আমি কি কোন হচ্ছে যে ইন্ডেক্স নিয়ে কল করতে হবে? থ্রি। থ্রি। ওকে, কল করে দেখি, চলে আসছে না? জি আচ্ছা, স্যার
এইখানে চলো আমরা হচ্ছে আরো কিছু অ্যারে যোগ করি। উম, এখানে তোমার হচ্ছে কি লিখতে পারি? ওকে, আচ্ছা, এখানে খেয়াল করো। এখানে হচ্ছে দেখো, এখানে যেই অ্যারেটারও আছে, অ্যারেটার মধ্যে দেখো আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করেছি এখানে। হুম। খেয়াল করে দেখেছো? তো এই যে এইখানে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি না, মানে লিখেছি, এটা কিন্তু অ্যারের মধ্যে অ্যারে বলা যাবে, ইনসাইড অ্যান অ্যারে। তো ইনসাইড অ্যারেতে কিন্তু আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স কিন্তু আমার আলাদা হবে। সাপোজ এখানে যে আমার চারটা ছিল, সেই চারটার জন্য আমি 0 1 2 3 এরকম কাউন্ট করেছি। বাট এইখানে যে ভিতরে আরেকটা অ্যারে আছে, সেটার জন্য কিন্তু আমাকে ডিফারেন্ট হচ্ছে ইন্ডেক্সিং করতে হয়েছে। তো এটা হচ্ছে আমার টোটাল যেটা আছে, টোটালটা হচ্ছে আমার আছে হচ্ছে যে 4 হচ্ছে যে ইন্ডেক্স আছে তার মধ্যে। বাট এই 4 এর মধ্যে কিন্তু আমার এখানে আরো কয়টা মেমোরি সেল আছে, মানে আমি কয়টা হচ্ছে ভ্যালু রেখেছি, একটা, দুইটা, তিনটা। সো আমার কিন্তু এখানে 4 যদি আমি কল করি, সাপোজ এখানে ভ্যারিয়েবলটা বি 4 যদি কল করি, আমার কিন্তু টোটালটা দেখাবে, একদম তিনটা অ্যারে দেখাবে। So, এর মধ্যে যদি আমি স্পেসিফিক কোনো ভ্যালু কল করতে চাই, তাহলে আমার এইখানে ছোট একটা কাজ করতে হবে। আচ্ছা, ফাঁকা আসছে কেন? আচ্ছা, ও আচ্ছা, সরি। তো এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের এইখানে যে লিস্টটা আছে, সেই লিস্টের মধ্যে তোমার হচ্ছে স্পেসিফিক যে ভ্যালুটা আছে সেটা আমরা কল করতে পারবো। যদি আমরা হচ্ছে লিস্টের মধ্যে আরেকটা এরকম লিস্ট ইউজ করে থাকি, মানে তোমার হচ্ছে এখানে ফার্স্ট একটা লিস্ট ক্রিয়েট করেছিলাম না, তারপরে যদি আরেকটা লিস্ট এখানে ক্রিয়েট করে ফেলি, সেটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে গেলে আমাদের এখানে ডিকশনারি ইউজ করতে হবে বেসিক্যালি। তো লিস্টের আর এই ডিকশনারির মধ্যে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ডিকশনারিতে আমরা হচ্ছে একটা এন্টিটির ভিতরে অনেকগুলো ভ্যালু স্টোর করতে পারি। বাট যখন আমরা এইখানে তোমার লিস্ট ইউজ করবো, লিস্টে আমরা জাস্ট খালি একটা মেমোরি সেলের মধ্যে যদি মাল্টিপল ভ্যালুও রাখি, সেই মাল্টিপল ভ্যালু গুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে করতে পারবো না, কল করতে পারবো না। সাপোজ যেটা আমরা এখানে খেয়াল করে দেখলাম, যে আমি এখানে তোমার হচ্ছে ফার্স্টে যে ইয়াটা ছিল, ইন্ডেক্সিং গুলো করছি, সেই ইন্ডেক্সিং গুলো কল দিলে সেম ভ্যালু আসতেছে। বাট সেকেন্ড যে লিস্টের ইনসাইড লিস্ট ছিল, সেটার মধ্যে আমি আলাদা আলাদা ভ্যালু গুলা কিন্তু কল করতে পারতেছি না। তো এটা একটা বড় ইস্যু আমাদের লিস্টের জন্য। সেই জন্য হচ্ছে আমরা আসলে ডিকশনারি ইউজ করা শিখবো। ডিকশনারির মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু কিভাবে অ্যাসাইন করা যায় এবং সেইটাকে আমরা কিভাবে কল করতে পারি, সেটা হচ্ছে শিখবো সামনের দিনে। আচ্ছা, তো এখানে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো আজকে লাস্ট, যেটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টাস্কটা হবে। সেটা হচ্ছে আমরা এখানে যে লিস্টটা ক্রিয়েট করেছি, সেই লিস্টটাকে আমি হচ্ছে কিভাবে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। এখানে আমি অনেকগুলো ভ্যালু রেখেছি না, এই ভ্যালুগুলোর মধ্যে একটা ভ্যালুকে আমি কিভাবে ডিলিট করতে পারি এবং কিভাবে একটা ভ্যালুকে আমি ইনসার্ট করতে পারি, সেটা দেখবো আসলে আমরা। রিমুভ করার জন্য আমাদের সহজ একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ভ্যারিয়েবলটাকে কল করতে হবে, তারপরে সুন্দর করে রিমুভ লিখতে হবে। রিমুভ লিখে আমি কোন ডেটাটাকে ডিলিট করতে চাই, মানে কোন ইনপুটটাকে ডিলিট করতে চাই, সেটাকে জাস্ট আমি কপি করে এই ফাংশনের মধ্যে পেস্ট করে দেবো। এবার যদি আমি প্রিন্ট করি, খেয়াল করে দেখো আমার সুপারম্যানটা। আচ্ছা, সুপারম্যানটা কেন দেখাচ্ছে না?
আচ্ছা, সুপারম্যানটা কিন্তু চলে গেছে, খেয়াল করে দেখছো? সুপারম্যানটা কিন্তু নাই। সো আমার এই ভ্যালুটাকে আমি যদি ডিলিট করতে চাই আমি ডিলিট করতে পারবো। এখন কথা হচ্ছে আমি যদি এখানে অ্যাড করতে চাই কোনো ভ্যালু, কিভাবে অ্যাড করবো? অ্যাড এর জন্য ছোট আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড। বি ডট অ্যাপেন্ড, সরি। এখন আমি কি অ্যাপেন্ড করতে চাই বা কি ইনসার্ট করতে চাই সেটাকে আমার জাস্ট এইখানে লিখে দিতে হবে। সাপোজ কোনো একটা মুভির নাম বলো, যেমন আয়রন ম্যান, একে সাজেস্ট করছে আমাকে, আমি আয়রন ম্যান লিখে দিলাম। এবার যদি আমি এটাকে রান করি, খেয়াল করে দেখো আমার কিন্তু আয়রন ম্যান অ্যাড হয়ে গেছে। খেয়াল করছো? ওকে, তো আমরা এখানে খেয়াল করে দেখলাম কি, আমার হচ্ছে যে লিস্টটা আছে, লিস্টটাতে হচ্ছে আমরা কিভাবে একটা ইনসাইডার লিস্ট ক্রিয়েট করতে পারি, সেটার ভ্যালু কিভাবে কল করতে পারি, এবং হচ্ছে আমরা ভ্যালু কিভাবে অ্যাড করতে পারি, ভ্যালু কিভাবে ডিলিট করতে পারি। এনি কোয়েশ্চেন এখান থেকে? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? নো জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। বলো। হ্যালো, কেউ কোয়েশ্চেন করতে চাইছো মেবি? স্যার, আচ্ছা, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলতেছি কি স্যার, এই আমাদের এই মেশিন লার্নিংটা আসলে কোন কোন কাজে লাগে? আচ্ছা, মেশিন লার্নিংটা বেসিক্যালি অনেক কাজে লাগে, যেমন তুমি এখন চ্যাট জিপিটি ইউজ করতেছো না, হ্যাঁ। এটা কি মেশিন লার্নিং এর একটা পার্ট, বা মেশিন লার্নিং এর উপর বেস করে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। সো এটা একটা কাজে লাগতেছে। তারপরে হচ্ছে তুমি হয়তো কোনো ইমেজ জেনারেটিং টুল ইউজ করো, মানে হচ্ছে তোমার টেক্সটের মাধ্যমে ইমেজ জেনারেট করা যায়, সেটাও কিন্তু তোমার হচ্ছে কাইন্ড অফ মেশিন লার্নিং এর একটা হচ্ছে আহ, হচ্ছে কাজ, যেটাকে বললা যে কি কাজে ইউজ করা যায়। তো এরকম ঠিক আছে বেসিক্যালি স্যার, অনেক হ্যাঁ বলো। তাহলে কি মেশিন লার্নিং শেখার সাথে সাথে আরো কিছু শিখতে হবে, না শুধু মেশিন লার্নিং শিখলে? আচ্ছা, তোমাদের বেসিক্যালি এই যে এজ লিমিটটা আছে, সেখানে আসলে তোমাদের বড় কিছু শিখতে হবে না। আমরা যেটা এখন বর্তমানে দেখবো শিখবো যে কিভাবে মেশিন লার্নিং একটা প্রবলেমকে সলভ করতে পারে সেইটা। এখন অ্যাপ্লিকেশন লেভেলে তোমার সেটাকে আউটপুট দেওয়ার জন্য সেটা হয়তো তোমাকে আরো অ্যাডভান্স অনেক কিছু শিখতে হবে, বা দেখা যাচ্ছে আরো লং লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো এখন আপাতত জাস্ট আমরা শিখবো কিভাবে একটা মেশিন লার্নিং প্রবলেম সলভ করে থাকি, বা অ্যালগোরিদম কি কি আমরা ইউজ করতে পারি সেটা। আর কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। কালকে হচ্ছে জাস্ট আমরা আরো কিছু ডিকশনারি নিয়ে কাজ করবো, আর হচ্ছে তোমার নাম পাইয়ারে যেটা বললাম সেটা হচ্ছে আজকে তো সময় পেলাম না, নাম পাইয়ারে নিয়ে কালকে একটু কাজ করে দেবো। ওকে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, কালকে দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।